যেটা হচ্ছে যে আমি তোমাদেরকে এখন জেনারেল নলেজ করাবো, ঠিক আছে? আর সেটা বেশি নাম্বার না, কম নাম্বারে। এখন যে ক্লাস ছিল থাক না, সে ক্লাস হবে, চিন্তা করে লাভ নেই, পরের দিন হবে, না হলে কোনো অসুবিধা নেই। তো তোমরা মন দিয়ে ক্লাসটা করবে। আর এমন একটা বিষয় যেটা হচ্ছে মাত্র 10টা নাম্বার, কিন্তু 10টা নম্বর অনেক সময় ডিফারেন্স করে দেবে। আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলি, তোমরা যেভাবে পারফর্ম করছো দিনের পর দিন এই পঞ্চায়েত ব্যাচে, রেগুলার ওয়াইজ ক্লাস করছো, সত্যি বহু লোক তোমরা রানিং ক্লাস করছো, মানে লাইভ করছো, এটা আমার খুব ভালো লাগছে। আর আশা করি একদম ডিফেন্সিভ মনোভাব নিয়ে পারফর্ম শুরু করে দাও খুব ভালো করে। আর এগিয়ে চলার মধ্যে কোনো রকম ডিসপিউট রাখবো না। নিজেকে এতটা উন্নত করো, এতটা উন্নত করো যাতে অন্যরা তোমার থেকে নিচু হয়ে যায়। নিজেকে ম্যাক্রো করো, অন্যরা মাইক্রো হবে। তাই কাউকে কাউকে কোনো রকমই টেনশান করে লাভ নেই, নিজের মতো করে চলো। তো অ্যাজ পার সিলেবাস বলতে এখনও তো ফুল সিলেবাস আমরা পাইনি, কিন্তু প্রিভিয়াস সিলেবাস অনুযায়ী আমরা 10টা নাম্বার এখানে জেনারেল নলেজে, সেই জেনারেল নলেজের কয়েকটা ক্লাস আমরা করবো, পরপর করে করবো। আজকে সেই জেনারেল নলেজের প্রথম ক্লাস তোমাদের, ওকে? তো তোমরা কেমন লাগছে, তোমাদের ক্লাস কেমন লাগছে, সিস্টেম নিশ্চয়ই তোমরা এনজয় করে ক্লাস করছো, আশা করি এনজয় করেই করবে ক্লাস। কারণ এখানে অনেকেই তাদের এবার মরণ কামড় দেবে, জীবনের শেষ চেষ্টাটা তারা করবে। আশা করি আমার সঙ্গে চলো এবং আমরা ক্লাসটা শুরু করি, ওকে? চলো, ওকে, চলো। দেখো, এই যে আজকের যে ক্লাসটা, সেটাতে মূলত আমি যেটা করব তোমাদের কাছে সেটা হচ্ছে যে সীমানা, জেলা, প্রশাসনিক বিভাগ এই সম্পর্কে, পশ্চিমবঙ্গ সম্পর্কে। এর টোটাল সিলেবাসটা আছে অনেক, কিন্তু টোটাল সিলেবাসের মধ্যে আমি এখন যাব না। আমি শুধু সিম্পলি যাব, একটা ধাপে ধাপে পড়বো। সব থেকে বড় কথা, যেহেতু যেহেতু সিলেবাসের মধ্যে খুব কম পরিমাণ জিকে আসবে, তাই জিকেটা কতটা বাদ দিতে হবে সেটাই কিন্তু কোটি টাকার প্রশ্ন। এটাই কিন্তু অনেকে করতে পারে না, তো বাদ দেওয়াটা শিখতে হবে। তাই সেটুকু আমি যে একদম ধরে ধরে যতটুকু দরকার ততটুকুই তোমাদের কিন্তু আমি করাবো, ওকে? আশা করি চলো। এবার এখানে এর মধ্যে আমরা যা যা পড়বো সেটা হচ্ছে সীমানা সম্পর্কে সম্পূর্ণ ধারণা, সমস্ত জেলা প্রশাসনিক বিভাগের বিশ্লেষণ, পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ তথ্য। এই হচ্ছে আমাদের সিস্টেমের প্রথম দিকে। আমি এবার চলে যাচ্ছি। তো যেতে যেতে আমি দুটো কথা বলি। আমরা যে পশ্চিমবঙ্গ, যে আমরা আজকে আছি পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ, তো আমরা যে আছি এই পশ্চিমবঙ্গ এমনভাবে বিস্তৃত যে পশ্চিমবঙ্গের একটা রাজ্য হতে পারে, সেই রাজ্যের মধ্যে এত ভৌগোলিক অবস্থান, এত ভৌগোলিক পরিবেশের পরিবর্তন, কোথাও নদী, কোথাও পাহাড়, কোথাও সমুদ্র, কোথাও সমতল, কোথাও অববাহিকা, কোথাও তার কৃষ্টি, কালচার। আর এখানেই এমন একটা শহর রয়েছে যে শহরটা সারা পৃথিবীর সাংস্কৃতিক পীঠস্থান বলে পরিচিত, কলকাতা। তো এই নিয়ে আমাদের রাজ্য, তো এই রাজ্যের অভিবাসন, এই রাজ্যের সম্পর্কে বলে শেষ করা যাবে না। এই রাজ্যতে এত কিছু আছে, যেখানে টুরিস্ট স্পট থেকে কত কিছু। তোমরা জানো, ইয়ারকি মেরে বলো না, দীপুদা, মানে দিতে হচ্ছে কি দীঘা, পুতে হচ্ছে পুরী, আর দাতে হচ্ছে দার্জিলিং। তিনটে বাঙালি সেরা ভ্রমণ জায়গার মধ্যে দুটোই কিন্তু রয়েছে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এখানে আনন্দ করে পড়বো, খুব চাপ নিয়ে পড়বো না আমরা। তো এই যে পশ্চিমবাংলার মধ্যে আমরা সৃষ্টিশীলভাবে আমরা কি কি পড়তে হবে তা বলে দিলাম। মনে করো কলকাতা সম্পর্কে জানতে হবে, আচ্ছা, কলকাতার পার্শ্ববর্তী এলাকা সম্পর্কে জানতে হবে, কলকাতা সারাউন্ডিংসে কি কি শিল্প আছে জানতে হবে। সেই চপ শিল্পের কথা বললে হবে না, অরিজিনালি যে শিল্পগুলো আছে সেটা। তাছাড়া কৃষ্টি, কালচার, সভ্যতা, দুর্গাপুজো, ইউনেস্কো স্বীকৃত কোন জায়গাগুলো আছে। তাছাড়া এই পশ্চিমবাংলায় ম্যানগ্রোভের যে সব থেকে বড় জায়গা সেটা হচ্ছে সুন্দরবন, সে সম্পর্কে আমাদের পড়তে হবে। বিভিন্ন জেলা সম্পর্কে, জেলার কৃষ্টি, কালচার, তারপরে জনবিন্যাস, এসসি এসটি ওবিসি কোথায় কী রকম আছে সবটাই পড়তে হবে। তো এর মধ্যে আমি তোমাদের যে বুদ্ধিটা করব সেটা হচ্ছে বুঝে বুঝে যতটা দরকার ততটাই তোমাদেরকে করাবো। তাই ঘাবড়িও না, আমার সঙ্গে সঙ্গে চলো। যারা অনেকদিন পড়াশুনো ছেড়ে দিয়েছো তারাও একটু দেখে নাও। এইটা আমাদের হচ্ছে, এটা দেখো, আমরা যেটা দেখছি এটা আমাদের পশ্চিমবাংলার ম্যাপ কিভাবে সাজানো আছে দেখো। এই দেখো, একদিকে নেপাল রয়েছে, এখানে নেপালের জায়গাটা দেখতে পাচ্ছ, একদিকে সিকিম আছে এখানে, একদিকে দেখো ভুটানও রয়েছে ওখানে, ঠিক আছে? ভুটানটা, সিকিম তো আমাদের দেশের মধ্যে সিকিম, আর ভুটানটা হচ্ছে মনে করো অন্য দেশ।
বাংলাদেশ অন্য দেশ, নেপাল অন্য দেশ। এই তিনটে দেখো আমাদের এই রাজ্যের সঙ্গে বাইরে কোনো দেশের সঙ্গে মিল রয়েছে। তাহলে কি নেপাল, ভুটান আর হচ্ছে বাংলাদেশ। সিকিমটা তো আমাদের রাজ্যের মধ্যে। আমাদের পশ্চিমবাংলার গঠনটা দেখলে কেমন তোমার মনে হবে যে একটু অন্য রকম টাইপের। আসলে এই যে এখানে যে জায়গাগুলো আস্তে আস্তে রয়েছে, যে এই জায়গাগুলোতে দেখো সরু সরু জায়গা, এখানে সরু সরু জায়গা, আশেপাশে দেখো বিহার রয়েছে, এদিকটাতে বাংলাদেশ রয়েছে, চিকেন নেক বলছে এই জায়গাটাকে। এসব বিষয় নয় পরেই আসবো। তারপরে আমাদের প্রতিবেশী রাজ্য রয়েছে, আসাম রয়েছে, দেখো আমাদের প্রতিবেশী রাজ্য, সিকিম রয়েছে আমাদের প্রতিবেশী রাজ্য, ঝাড়খণ্ড রয়েছে আমাদের প্রতিবেশী রাজ্য। ঝাড়খণ্ডটা অনেকটা জায়গা দখল করে আছে, ঝাড়খণ্ড দেখেছো, ঝাড়খণ্ড। তারপরে এই যে যে রাজ্যগুলো বিভিন্ন রকমভাবে কালি করে দেওয়া আছে এবং একদিকে দেখো সমুদ্র রয়েছে। তাহলে এই আমাদের পুরো পশ্চিমবাংলার অবস্থান। এখানে আমি ধরে ধরে সুন্দর করে পড়াবো, তোমরা শুধু একটুখানি কোনো কোশ্চেন যদি ডাউট হয়, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তো আমায় জিজ্ঞেস করবে। শুধু আমি এইটা শুধু ম্যাপ দেখলে তো হবে না, পড়ার সময় তোমরা ম্যাপটাকে রেখে দিও কাছে। তাহলে এখান থেকে আমরা আপাতত কি বুঝলাম, যে পশ্চিমবাংলা আমার সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেলবে। পশ্চিমবাংলার যে চারিদিকে যে সব জায়গায়, মানে পশ্চিমবাংলার রাজধানী হচ্ছে কলকাতা, সেটা আমরা জানি। সেই যে রাজধানী সেটা তোমার ভারতের সাংস্কৃতিক পীঠস্থান, এটা জানি। এইবার এই যে আমরা যদি বা পশ্চিমবাংলার ম্যাপটাকে একবার দেখি, তাহলে আমরা খেয়াল করব কি তিনটে দেশ আছে। কতগুলো দেশ আছে? তিনটে দেশ। তিনটে দেশ যেটা, সেটা কিন্তু সম্পূর্ণ মানে বিদেশ বলতে পারি। মানে আমাদের ইন্ডিয়া যেমন দেশ, সেরকম তিনটে দেশের সঙ্গেই পশ্চিমবাংলার কানেকশন রয়েছে। তার মধ্যে সব থেকে বেশি রয়েছে কি? বাংলাদেশ। বাংলাদেশকে কাংলাদেশই বলতে হয়, তাছাড়া আর কি বলবো। বাংলাদেশ হচ্ছে সব থেকে বেশি জায়গা দখল করে রয়েছে। আছে নেপাল, আছে ভুটান। তার মানে যদি বলে আমাদের পশ্চিমবাংলার সঙ্গে বিদেশের কতগুলো বর্ডার আছে? নেপাল, ভুটান আর বাংলাদেশ, এই তিনটে আছে। এবার দেখো উল্টো দিকে যদি বলে আমাদের কোন কোন রাজ্যের সঙ্গে মিল আছে, এখানে দেখো খেয়াল করে আস্তে আস্তে তুমি যদি খেয়াল করো, দেখো সিকিমের সঙ্গে আছে, আসামের সঙ্গে আছে আমাদের রাজ্যের মধ্যে, বিহারের সঙ্গে আছে, ঝাড়খণ্ডের সঙ্গে আছে। এইগুলো হচ্ছে আমাদের রাজ্যের সঙ্গে, এই পশ্চিমবাংলার যে উড়িষ্যার সঙ্গে আমাদের রাজ্যে এইগুলোর সঙ্গে আমাদের কি আছে? এর সঙ্গে লিঙ্ক আছে। কার লিঙ্ক? না, আমাদের যে বাউন্ডারি আছে তার লিঙ্ক আছে। তাহলে এগুলো পরীক্ষাতে আসে। পরীক্ষাতে কেমন আসবে? নিচের কোনটি নয়। আজকাল পরীক্ষার প্যাটার্ন পাল্টেছে, নিচের কোনটির সঙ্গে মানে নয়, তার মানে তোমাকে চারটে জানতে হবে। আচ্ছা চলো, এই নিয়ে আমরা পরে চর্চা করব। আমরা এ নিয়ে আর বেশি কথা বাড়াবো না, আমরা চলে যাচ্ছি, পড়তে চলে যাচ্ছি আস্তে আস্তে। দেখা যাক। এবার আমরা চলে এসেছি এক নজরে পশ্চিমবঙ্গ। দেখো প্রিয় স্টুডেন্ট, রাজধানী, পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা, প্রসাদ নগরী, আর হচ্ছে আনন্দনগরী বলা হয় একে। প্রসাদ নগরী বা আনন্দনগরী বা ভারতবর্ষের সংস্কৃতির পীঠস্থান। একবার ভেবে দেখো, এই যে রাজধানী, এটা কিন্তু দীর্ঘ কাল ধরে সারা ভারতের রাজধানী হিসেবে ছিল। এটা সারা ভারতের রাজধানী ছিল আগে। সারা ভারতের রাজধানী, ইংরেজরা এখানে কত না কি করেছে। আর এই ভারতবর্ষের কলকাতাকে এত ইংরেজরা পীঠস্থান হিসেবে দেখতো যে এখানে তারা টেলিগ্রাম পর্যন্ত, টেলিগ্রামের যে প্রথম টেলিফোন সিস্টেম যেটা, সেটা কিন্তু ক্যানিং থেকে মানে প্রথম চালু করেছিল। তারপর দেখো যদি বলা হয় ট্রেন ব্যবস্থাও কলকাতায় সেকেন্ড পজিশনে ছিল। তুমি খেয়াল 15ই আগস্ট 1954 সালে, 1854 সালে শুরু করেছিল। দেখো প্রথম এখান থেকে শুরু করেছিল কলকাতাতে। কলকাতা কিন্তু বিজনেসের জায়গা শুধু ছিল না, এখানে পীঠস্থান সবকিছু ছিল। ইংরেজরা এই জায়গাটাকে খুব ভালোবাসতো, মানে লুট করার জন্য বিশেষ করে ইংরেজরা ভালোবাসতো। এবার পশ্চিমবাংলার ক্ষেত্রফল যদি দেখি, এটা মুখস্থ রাখবে, পরীক্ষাতে কখনো কখনো দিয়ে দেয় এটা কি, যে না পশ্চিমবাংলার ক্ষেত্রফল 88,752 বর্গ কিলোমিটার। আচ্ছা, অক্ষাংশ দক্ষিণ থেকে উত্তরে, দেখো এত ডিগ্রি এত মিনিট উত্তর আর এত থেকে এত, এই জিনিসটা অল্প একটু দেখে রাখো, এমন কিছু ইম্পর্টেন্ট নয় এটা। এবার উত্তর দক্ষিণে কতটা জায়গা? উত্তর দক্ষিণ হচ্ছে 623 কিলোমিটার, আর পূর্ব পশ্চিমে কত? 320। পরীক্ষাতে কেমন কোশ্চেন আসতে পারে যে পশ্চিমবাংলার বিস্তার কোন দিকে সব থেকে বেশি আছে? তুমি অ্যান্সার বলবে উত্তর দক্ষিণে বেশি। খেয়াল করে দেখো, উত্তরে তো সেই দার্জিলিং চলে যাচ্ছ, আর নিচে একদম কাকদ্বীপে চলে যাচ্ছ। খেয়াল করে দেখো, তাহলে এইটা একটা বিস্তৃত জায়গা। আর দক্ষিণ যদি বলো, পূর্ব পশ্চিম দেখো কম হবে, কারণ আমরা তো পূর্বের দিকে রয়েছি। আর পশ্চিম যদি ওই দিকে দেখো, বর্ধমান বা তার ওই সাইডে যদি দেখো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 320 কিলোমিটার। তাহলে এই দিকটা বেশি। এই সম্পর্কে আমাদের একটুখানি হয়তো ক্লিয়ারিটি পেয়ে গেলাম আমরা। কোনো অসুবিধা হলে, ডাউট হলে আমায় বলবে, ঠিক আছে? আচ্ছা, এই কলকাতা সম্পর্কে তুমি যদি বলো আর একটুখানি, কলকাতার প্রতিষ্ঠা কে ছিল? জব চার্নক।
জব চার্নক, পরীক্ষাতে কি আসবে সেটা তো থেকে বড় কথা, জব চার্নক। এই কলকাতা শহরের প্রতিষ্ঠার নাম হচ্ছে জব চার্নক, ঠিক আছে। জব চার্নক কলকাতা প্রতিষ্ঠা করেছিল কত, আর কলকাতা কিন্তু 1911 সাল অবধি কি ছিল, ভারতের রাজধানী ছিল। কত সাল অবধি কলকাতা? 1911 সাল অবধি কলকাতা ভারতের রাজধানী ছিল। তারপর রাজধানী শিফট করে যায়, শিফট করে কোথায় হয়ে যায়, দিল্লিতে হয়ে যায় ভারতের রাজধানী, তারপরে দিল্লিতে হয়ে যায়। আশা করি এটুকু বুঝতে কোনো অসুবিধা নেই। এবার যদি তুমি বলো যে ভারত একমাত্র মানে রাজ্য বা একমাত্র শহর ভারতবর্ষে যেটা হচ্ছে কলকাতা, সেটা 1984 সালে প্রথম মেট্রো ব্যবস্থা চালু হয়। কত সালে? 1984 সালে প্রথম মেট্রো পরিষেবা চালু হয়, মেট্রো পরিষেবা। আমি এত কিছু তাড়াতাড়ি বলছি কারণ সহজ জিনিস তাই বলছি, আমি আর কঠিন করে কি বলবো। মেট্রো চালু হয়, ঠিক আছে। তখন প্রধানমন্ত্রী কি ছিল? ইন্দিরা গান্ধী ছিল তখন প্রধানমন্ত্রী, ইন্দিরা গান্ধী ছিল। আর এই কলকাতাকে কিন্তু লন্ডনের মতো করার সত্যি প্ল্যান ছিল, যে তার জন্য কলকাতার প্রাসাদগুলো অত্যন্ত বড় বড় এবং সুগঠিত, সেইভাবেই শুরু করা হয়েছিল। তারপরে তো আস্তে আস্তে ধ্বংসের মুখে পড়ে যায়। এখন তারপরে দেখি এবছর এখন থেকে আবার কীরকম হয়। তাহলে এইগুলো আমরা বেসিক আইডিয়া আমরা নিচ্ছি। আচ্ছা তোমরা, আমি যে পড়াচ্ছি তোমরা কি বুঝতে পারছো? যদি পারো একবার ইয়েস বলো, আর ইনফরমেশনগুলো যদি পারো একটু লিখে নাও, তাহলে খুব তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। এবং কলকাতা এমন একটা শহর যেখানে আজও হাতে টানা রিক্সা চলে কিন্তু, ঠিক আছে, এটা একটা মাথায় রাখবে, ঠিক আছে। আর কিছু যদি বলার তোমার জিজ্ঞেস করার থাকলে তাহলে তুমি বলো, যে তোমার কিছু যদি জিজ্ঞেস করা থাকে। বোঝা যাচ্ছে? চলো এবার আমরা একটুখানি কাজ করি। কর্কট ক্রান্তি রেখা জানো? কর্কট ক্রান্তি রেখা, কর্কট লিখে নাও, কর্কট, সরি, আচ্ছা, কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা কটা জেলার উপর দিয়ে গেছে? 5টি জেলার উপর দিয়ে, 5টি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রতিষ্ঠা। আর কর্কট ক্রান্তি রেখা কোন কোন জেলার উপর দিয়ে গেছে? নদিয়া, নদিয়া 1 নম্বর, ঠিক আছে। আমার পড়ানোটা খুব ভালো লাগে, থ্যাংক ইউ যে তোমরা বুঝতে পারছো, এটাই আমার মনের শান্তি, ঠিক আছে। আর আমার পড়ানোর জায়গাটা তো কম এখানে, নাহলে ধোয়া ধোয়া হয়ে যেত আরো, ঠিক আছে। চলো তাহলে কি কি আছে বলো, কর্কট ক্রান্তি কোথায় কোথায় গেছে? আচ্ছা, নদিয়া, নদিয়া লিখেছো, নদিয়া লেখো। তারপরে পূর্ব ও পশ্চিম বর্ধমান, আমার সাথে সাথে মুখস্থ করে নিতে, পূর্ব বর্ধমান। তাহলে একটা হলো, দুটো হলো, তিনটে হলো। এবার লিখবে হচ্ছে বাঁকুড়া, বাঁকুড়া লিখবে, আর একটা হচ্ছে পুরুলিয়া লিখবে। আর বাঁকুড়া ও পুরুলিয়া, পুরুলিয়া, বাঁকুড়া ও পুরুলিয়া লিখবে, ঠিক আছে। তাহলে তোমরা অনেকেই লিখছো, ভেরি গুড, খুব ভালো। এবার আমার কথা হচ্ছে, এটা হচ্ছে পশ্চিমবাংলার মধ্যে এই শহরগুলোর উপর দিয়ে গেছে। আচ্ছা, কর্কট ক্রান্তি রেখা সারা ভারতের কিন্তু অনেক অনেক রাজ্যের উপর দিয়ে গেছে, বিহারের উপর দিয়ে গেছে, হরিয়ানার উপর দিয়ে গেছে, মানে বিহারের উপর দিয়ে, রাজস্থানের উপর দিয়ে গেছে, তারপরে তোমার মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে, গুজরাটের উপর দিয়ে গেছে, অনেক জায়গার উপর দিয়ে গেছে। তো ওগুলো নিয়ে আমি যাচ্ছি না, ওটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট নয়, সেই জন্য, ঠিক আছে। এবার এবার যদি বলা হয় কত সালে, কত 1690 সালে, একটা কথা বলি যে কলকাতা, সরি, 1690 সালে এই জব চার্নক 3টি গ্রাম নিয়েছিল, কিন্তু 3টি গ্রাম তোমরা জানো, ক্যালকাটা নামে একটা গ্রাম, গোবিন্দপুর আর সুতানুটি, এই 3টে মানে গ্রাম নিয়ে তারা কিন্তু কলকাতা গঠন করেছিল। ক্যালকাটার থেকেই কিন্তু কলকাতা আমাদের সৃষ্টি হয়েছে আজকে। এসবগুলো প্রাথমিক জিনিস, তোমরা এগুলো জানো, এগুলো নিয়ে আমি খুব। আর কলকাতাকে বলা হয়, আর একটা নাম বলা হয় সিটি অফ জয় বলা হয়, সিটি অফ জয়, কলকাতাকে এটা বলা হয় সিটি অফ জয় বলা হয় কলকাতাকে, ঠিক আছে। ড্যামিনো বলে সম্ভবত একজন রাইটার, তিনি এটাকে নাম দিয়েছিল, ঠিক আছে। চলো আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে যাব।
এখানে পরে দেখি আমাদের পরের স্লাইডটাতে কি আছে, তারপরে বেশি তো পড়ানো যাবে না, বুঝে বুঝে। এই দেখো আন্তর্জাতিক সীমানা আরেকবার দেখে নিই। পূর্ব দিকে বাংলাদেশ আছে, বাংলাদেশ সব থেকে বেশি সীমানা দখল করে আছে, যেটা আমি বললাম। উত্তর দিকে আছে, উত্তর পশ্চিমে আছে নেপাল সীমানা আছে সর্বনিম্ন, উত্তরে ভুটান। তার মানে ফার্স্ট এটা আছে, সেকেন্ড এটা, থার্ড এটা। আচ্ছা, জাতীয় সীমানা মানে আমাদের ন্যাশনাল মানে হচ্ছে দেশের মধ্যে, ন্যাশনাল মানে দেশের মধ্যে যে সীমানা আছে সেটা কি কি আছে স্যার? সেটা হচ্ছে বিহার আছে, ঝাড়খণ্ড আছে। এবার ঝাড়খণ্ডের সীমানা বেশি, পরীক্ষাতে কিন্তু বারবার আসতে পারে। আমাদের রাজ্যের সীমানা কোন রাজ্যের সাথে সব থেকে বেশি? ঝাড়খণ্ডের সঙ্গে আছে। আর সব থেকে কম কার সঙ্গে আছে? সিকিমের সঙ্গে আছে। সিকিমের সঙ্গে সব থেকে কম আছে। মনে রাখার পথ হচ্ছে, ওপরে যখন মানুষ উপরের দিকে হয়ে যায়, পিরামিড আকারে হয়ে যায়, তা উপরে হচ্ছে ছোট, নিচে হচ্ছে বড়, এরকম ভাবে মনে রাখবে। আর এই যে ইয়েটা দেখে নাও, আমি আর একবার দেখাচ্ছি, দেখো এখানে সব পেয়ে যাবে। দেখো প্রথমে নেপাল আছে, দেখো সিকিম আছে। নেপাল তো অন্য দেশ, তার মানে সিকিম, বিহার, ঝাড়খণ্ড, আর এদিকে হচ্ছে অসম। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, আর এই দেশ হচ্ছে এরকম, এগুলো আমি আগে আলোচনা করে নিয়েছি। চলো পরের টাইমে চলে যাব। হয়ে গেলে আমায় জানাবে, তাড়াতাড়ি বলবে, বুঝতে পারলে আমায় জানাবে। সবাই আমাকে একবার বলবে। আচ্ছা, কেউ যেন বলছো কি স্যার গ্রেড প্রেসিডেন্সি বলবো, একটু আমাকে একটু সময় দাও, না হলে হবে না, সব বুঝিয়ে দেবো। একজন কেউ জিজ্ঞেস করছে কর্কট ক্রান্তি রেখার বিশেষত্বটা বলুন। আচ্ছা, সেটা চলো বলে দিই একটু। তাহলে আমি পরের পেজে চলে যাচ্ছি, গিয়ে কর্কট ক্রান্তি রেখা সম্পর্কে বোঝাই। দেখো, তোমরা জিজ্ঞেস করলে আমি সব বলবো, কিন্তু প্রবলেম হচ্ছে আননেসেসারি যদি এখন পড়ি, অনেক কিছু মাথায় এক্সট্রা ঢুকে যাবে। আমি এক্সট্রা ঢোকাতে চাই না তোমাদের, তবু আমি একটুখানি বলে দিচ্ছি। দেখো, কর্কট ক্রান্তি রেখা, এটা হচ্ছে, এটা কি বলতো, এটা লিখে নাও যারা যারা লিখবে। পৃথিবীর উত্তর গোলার্ধে, উত্তর গোলার্ধ, দুটো গোলার্ধ থাকে, নর্থ আর উত্তর, দক্ষিণ আর উত্তর গোলার্ধে অবস্থিত। ঠিক আছে, এইটা হচ্ছে বিশেষত্ব। আর এটা কি হয় বলতো, দুপুরে দুপুরে সূর্যের আলো কি হয়? দুপুরে সূর্যের আলো, সূর্যের আলো, সূর্যের আলো মাথার উপরে মাথার উপরে থাকে জুন মাসে। সেটা কি মাসে? জুন মাসে, জুন মাসে বেসিক্যালি। ঠিক আছে, জুন মাস মাথা, সেটা কোন জুন হবে? সেটা হচ্ছে 21শে জুনের কাছাকাছি, 21শে জুন, 21শে জুনে যে চলে গেল আমাদের 21শে জুন। আচ্ছা, এটা হচ্ছে দীর্ঘতম দিন হয়, এই সময় কি হয়? দীর্ঘতম দিন, এইগুলো লিখে রাখতে পারো, দীর্ঘতম দিন হয়। আর কি হয়? আর দীর্ঘতম দিন হয়, আর হচ্ছে, আর এই সময় দীর্ঘতম দিন হলে কি? ক্ষুদ্রতম রাত, ক্ষুদ্রতম রাত হবে এটা। আচ্ছা, এইবার এই সম্পর্কে যদি আমি আরো বলি তোমায়, তাহলে তোমার মনে পড়ে যাবে। তো আমি একটা মানে, যদি এবার এই কর্কট ক্রান্তি রেখা যদি কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, তার ফর্মুলা যদি শর্টকাট যদি মনে রাখতে পারো তো লিখতে পারো। যেরকম আমি শর্টকাটে যারা মনে রাখি, পবন পবন ঝা, সরি, আমি শর্টকাটে কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, সরি, পবন ঝা, পবন ঝা না লিখলে, দাঁড়া আমি পরের স্লাইডে করে দিচ্ছি। আমি এখানে জায়গা পাবো না তো, পরের স্লাইডে দেখছি, এই স্লাইডে করে দিচ্ছি আমি। লেখো তো কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে। পবন ঝা, পবন ঝা, পবন ঝা 30 মিনিটের মধ্যে, মধ্যে রাজস্থান থেকে গুজরাট যাবে। এইটা মনে রাখতে পারবে?
পতে হচ্ছে পশ্চিমবঙ্গ, পতে হচ্ছে পশ্চিমবঙ্গ, ঝাতে হচ্ছে ঝাড়খণ্ড, শর্টকাট মনে রাখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে। 30-এ হচ্ছে ত্রিপুরা, মতে হচ্ছে মিজোরাম, মধ্যেতে হচ্ছে মধ্যপ্রদেশ, রাজস্থান আর গুজরাট, এই সব রাজ্যের উপর দিয়ে গেছে। প্রিয় স্টুডেন্ট, তোমরা জিজ্ঞেস করলে আমি হাজার কিছু বুঝিয়ে দেবো, কিন্তু কথা কি বলো তো, বেশি পড়লে হবে না, পড়তে হবে মেপে, কারণ যেহেতু মার্কস কম তাই। অন্য কোনো পরীক্ষার হলে না আমি ধোয়া করে প্রচুর পরিমাণে পড়িয়ে দিতাম, কিন্তু এই দেখো শর্টকাটটা আমি তুমি জিজ্ঞেস করলে তাই বললাম, না হলে আমি বলতাম না। আমি কর্কট ক্রান্তি রেখা সম্পর্কে বললাম, আর কি বললাম, কর্কট ক্রান্তি দেশের মধ্যে কোথায় কোথায় গেছে সেটা বলে দিলাম, আর আমাদের রাজ্যে পাঁচটার মধ্যে গেছে সেটা বলে দিলাম। কোথাও ডাউট থাকলে স্যারকে বলতে হবে, আর কাউকে বলার দরকার নেই, আমি বললে বুঝিয়ে দেবো তোমার ব্যাপারটা। হয়ে গেলে আমায় একবার বলো। অ্যাকচুয়ালি কর্কট ক্রান্তি মানে হচ্ছে উষ্ণমণ্ডল, মানে হচ্ছে যেখানে গরম অঞ্চল। আর এই যে জিজ্ঞেস করেছিলে, আর কি কিছু জিজ্ঞেস করার আছে তোমার? দেখো তো, কেউ যেন জিজ্ঞেস করেছিল নয়নিক কি যেন, নয়ন কাঞ্জিলাল বাবু, তো নয়ন কাঞ্জিলাল না কি যেন, এস কে শাহিদ, আর কিছু জিজ্ঞেস করা আছে? তিরিশে হচ্ছে 30 মিনিট, এই 30 মানে হচ্ছে আছে না, তাই হচ্ছে ত্রিপুরা। আমি তাড়াতাড়ি করে লিখলাম, অমন ভাবে করো না। 30 হলো ত্রিপুরা। এই হয়ে গেলে বললাম পরেরটা চলে যাই, এক জায়গায় দাঁড়িয়ে আছে আমার ভালো লাগছে না, আমি পরেরটা চলে যাচ্ছি। তোমরা আমাকে ছাড়ো, আমাকে ছাড়তে শেখো তোমরা একটু, ধোয়া হয়ে যাবে, খুব চিন্তা করার দরকার নেই। এবার আসি, এটাকে ভালো করে পড়বো আমরা। আরে ইয়ার তো বললাম, পবন ঝা 30 মিনিটের মধ্যে রাজস্থান থেকে গুজরাট যাবে, বললাম তো। পরপর করে পড়ে নাও, একবার দেখে নাও, আমাকে থামিয়ে দাও, এরকম করে আমি থেমে থাকছি, এরকম করে থামিয়ে দাও আমাকে, থেমে থাকবো, স্ট্যাচু হয়ে যাব। করো না, কোন তোমার হাতেই তো অস্ত্র রয়েছে। চলো, জীবনে না আমি তোমাদের একটা মন্ত্র শেখাই। দেখো, লাইফে অনেকগুলো বছর আমি পার করে এসেছি শুধুমাত্র স্টুডেন্টের জন্য। আমি যে কাজটা করতে সব থেকে ভালোবাসি, শুধু পড়াতে ভালোবাসি, আমার পড়ানোর নিয়ে কোনো অসুবিধে নেই। যেটাতে আমার অসুবিধা হচ্ছে যে আমি জনসংযোগ কম করতে পারি। কারণ আমি যদি শুধুমাত্র দেখবি ইউটিউবে ভিডিও আমি করি না, কারণ এই পশ্চিমবাংলায় মনে হয় সব থেকে বেশি সাবস্ক্রাইবার প্রথম দিকে আমাদেরই ছিল, তারপর আমি আর ভিডিও করি না, আমারও সব ভালো লাগে না, ঠিক আছে। ফেসবুকেও খুব একটা অ্যাক্টিভ থাকি না, আমার এইসব করতে গেলে না পড়াতে পারবো না, সেই জন্য আমি পড়ানোর উপরে বেশি জোর দিই। কারণ যারা ভর্তি হয় তাদের উপরে আমাদের বিরাট দায়িত্ব থাকে, সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করি আমি, ঠিক আছে। আমরা এটা পালন করি, তাই দেখবে আমি শুধু পড়াই, দেখবে যে সব ব্যাচ, আজকে আমার 3টে ক্লাস হয়ে গেছে অলরেডি নেওয়া, তোমাদের 4 নম্বর ক্লাস, মানে আমি সারাদিন পড়াতে ভালোবাসি, আমার অন্য কোনো কাজও করতে পারি না, আমার এটাই সব থেকে। তাই আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলি, জীবনে যদি পারফর্ম করো তো সেরাটুকু দাও, আর যদি নিজের কাজটা যদি সঠিকভাবে না করতে পারো তাহলে চাকরি পাওয়া সম্ভব নয়। তাই যারা ভাবছো যে এই চাকরিটা আমাদের দরকার, তাদের সবটুকু দিয়ে করো, এর তোলপাড় করে দাও লাইফটাকে, এবং এমন পড়বো নিজের প্রতি কোনো কনফিডেন্স এতটাই আসবো যে আমি সেরাটুকু দেবো, আমার তার বাইরে দেওয়ার মতো কিছু থাকবে না। যদি এটা করতে পারো তাহলে দেখবে তুমি সাকসেস অনিবার্য তোমার, আমি এটা বলতে পারি, ঠিক আছে। দেখো, এবার আমরা জেলার এটা একবার দেখে নাও। এটা একবার দেখে নাও কোথাও, আমি পরেরটা চলে আসে, তোমরা কোনো চিন্তা করো না। দেখো, চিন্তা করো না, জেলার সংখ্যা কতগুলো আমাদের? 23টি। নবীনতম জেলা হচ্ছে সব থেকে শেষ জেলা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, মানে সব থেকে পরে হয়েছে। আর সবচেয়ে বড় জেলা দক্ষিণ 24 পরগনা, আয়তনে বড়। আর সব থেকে ছোট জেলা হচ্ছে কলকাতা, মাত্র 185 বর্গ কিলোমিটার। আর মোট জনসংখ্যা দেখো এইটা,
আদমশুমারি 2011, এখনও আদমশুমারি হয়নি। 2021-এ হবার কথা ছিল, সেটা হয়নি। আর এটা হচ্ছে প্রথমবার যে মানে হলো না, তার আগে অনেক বছর আগে একবার হতে পারেনি, আর এই 2011 সালে হয়নি। লোকসভা কেন্দ্র 42টা, ভবিষ্যতে বাড়তে চলেছে। রাজ্যসভার প্রতিনিধি এখান থেকে যায় হচ্ছে কত, মানে 16টা। আর বিধানসভা হচ্ছে 294টা। আর প্রধান উৎসব হচ্ছে দুর্গাপুজো, কালী পুজো, নববর্ষ, রথযাত্রা, ঈদ উল ফিতর এবং হোলি। এগুলো হচ্ছে, এর মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট আর নেই, এগুলো আমি বলে দিয়েছি। হ্যাঁ, নতুন পাঁচটা হবে আর কি, ঠিক আছে, সেটা হোক, তারপর আমরা পড়বো। এখন আর পড়ে কি লাভ? আগে আগে থেকে কপাল বাড়িয়ে সিঁদুর নিয়ে লাভ কি আছে? সিঁদুর তো থাকবে না তাহলে। ঠিক আছে, চলো পরের কি আছে স্লাইড দেখা যাক। এবার দেখো, প্রশাসনিক বিভাগ ও সংশ্লিষ্ট জেলা সমূহ। প্রিয় স্টুডেন্ট, এই যে প্রশাসনিক বিভাগ মোট কটা আছে দেখো, পাঁচটা আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা প্রশাসনিক বিভাগ আছে। এবার আমরা পড়বো, ভালো করে পড়বো। মালদা আছে একটা, প্রেসিডেন্সি আছে একটা, জলপাইগুড়ি আছে, আর বর্ধমান আছে, আর মিদনাপুর আছে। তাহলে এই পাঁচটা প্রশাসনিক আমরা ভালো করে পড়ে ফেলবো। আমাদের প্রশাসনিক মানে কি? কাজকর্মের সুবিধার জন্য কাজকর্মের সুবিধার জন্য ভেঙে ভেঙে জেলাগুলোকে এতগুলো জায়গায় বিভাগে পরিণত করা হয়েছে। বিভাগ মানে পাঁচটা বিভাগ আছে। এইবার প্রত্যেকটা বিভাগের একটা হেডকোয়ার্টারও থাকবে। হেডকোয়ার্টার মানে প্রধান কার্যালয়। প্রত্যেকটা বিভাগের একটা প্রধান কার্যালয়ও রাখতে হয়। কার্যালয়, একটা কার্যালয় থাকবে, ঠিক আছে। তাই সেটা বিভাগের কাজ মানে কি? মানে ছোট ছোট করে ভেঙে নিলে সুবিধা হচ্ছে, প্রশাসনিক কাজ করতে সুবিধা বেশি হবে। না হলে মনে করো যদি একটাই থাকতো, তাহলে কি হতো, প্রশাসনিক সব জেলা যদি একসঙ্গেই করা হতো, তাহলে দেখা গেল সুন্দরবন থেকে কোথায় তুমি চলে যাও, যদি দার্জিলিং চলে যাও, তোমার কি কাজ করা সম্ভব হবে না। বিভিন্ন কারণে ভেঙে ভেঙে ছোট করা হয়েছে, এবং দেখা হয়েছে কার পাশে কতগুলো জেলা আছে। এই সব নিয়ে আমি এবার চর্চা করব তোমাদের, ঠিক আছে। এইবার আমরা চলে আসবো মালদা বিভাগ। তো দেখি এখানে আছে কিনা। রাজ্যের উপর দরকার নেই, আমি এখান থেকে আরো একটুখানি পড়ে নিই ভালো করে। লেখো মালদা বিভাগ। মালদা অল্প অল্প করে পড়বো, খাটনির দরকার নেই। মালদা বিভাগ, মালদা বিভাগের মধ্যে কোন কোন জায়গা আছে? মালদা বিভাগের মধ্যে বলো, মালদার মালদার মধ্যে কোনটা আছে বলতে পারবে? এই মালদা বিভাগের হেডকোয়ার্টার কি? হেডকোয়ার্টার হচ্ছে মালদা। আর মালদার মধ্যে যে শহরগুলো আছে, যে ইয়েগুলো আছে, সেগুলো বলতে পারবে? মালদার মধ্যে আছে মালদা উত্তর দিনাজপুর, আছে মালদা উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুর। আর কি বলো? আরে তোমরাও তো বলবে আমায়। মালদা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আর হচ্ছে মুর্শিদাবাদ। দিনাজপুর আর হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, এই চারটে জায়গা নিয়ে কিন্তু, চারটে শহর নিয়ে, চারটে ডিস্ট্রিক্ট নিয়ে কিন্তু তৈরি হয়েছে তোমার হচ্ছে মালদা বিভাগ। ও হ্যাঁ, মালদা বিভাগ তৈরি হয়েছে, ঠিক আছে। আপাতত এইটুকু পড়বে। এর সম্পর্কে যদি আরো বেশি, তোমার শুধু নাম পরীক্ষাতে কেমন আসবে সেটা আমি, এর কিন্তু এমসিকিউ করাবো, এর এমসিকিউ আলাদা করে করাবো। দেখো এমসিকিউ আলাদা করে করাবো। এর এমসিকিউ না করলে ক্লিয়ারিটি, এইগুলো মুখস্থ করে নিতে হবে। এবং আপাতত এটুকু পড়ো, এর সঙ্গে ডিটেলস বেশি পড়ার দরকার নেই। ডিটেলস পড়তে গেলে আমাদের মুশকিল হয়ে যাবে, কি বলো তো, তখন আর বাকিটা তুমি পড়তে পারবে না। এবার আমরা চলে আসবো বাকি সবগুলো করে। তারপরে কোনটা ছিল জানো? তারপরে কোনটা ছিল? প্রেসিডেন্সি। আচ্ছা, এবার এবার এটাকে মুছে দিলাম।
এ মা, সব মুছে গেল তো। ও আচ্ছা, মালদা বিভাগ আমি বেশি কিছু এখানে পড়াবো না, পড়ালে মুশকিল আছে, কারণ এবার 2 নম্বর ছিল প্রেসিডেন্সি। তোমরা লেখো প্রেসিডেন্সিতে কোন কোন মানে প্রেসিডেন্সি বিভাগের হেডকোয়ার্টার কোথায়, আর আর কোন কোন জেলা আছে, হেডকোয়ার্টারটার নাম বলো। আমি এ সম্পর্কে ডিটেলস বহু পড়াবো, এখন তো কিছু না। বলো 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 বলো, প্রেসিডেন্সিটা বলো। প্রেসিডেন্সি, প্রেসিডেন্সি বলো। পরীক্ষাতে আসবে প্রেসিডেন্সিতে কতগুলো আছে। ওই তো হচ্ছে, প্রেসিডেন্সিতে হচ্ছে 5টা। প্রেসিডেন্সি 5টা ধরবে, 5টা। প্রথমে কোনটা হবে? প্রথমে হচ্ছে কলকাতা, কলকাতা। তারপরে কি আছে বলো, কলকাতার পর কি আছে? কলকাতা, উত্তর কলকাতা আছে, তারপরে তোমার হচ্ছে নদিয়া, নদিয়া। তারপরে উত্তর উত্তর 24 পরগনা, পরগনা। তারপরে দক্ষিণ 24 পরগনা, ঠিক আছে। উত্তর 24 কলকাতা, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। আর কোনটা আছে বলো? আরে হাওড়া নেই এখানে, হাওড়া আছে, সরি। আর হাওড়া। আচ্ছা, অনেকের আবার মনে থাকবে না তো। আচ্ছা, তোমরা তোমরা এটা মনে রাখতে পারো, মনে করো তোমার যদি নিজের কোনো লোকের নাম তুমি কলকাতা হিসেবে মনে রাখতে পারো, নিজের লোকের নাম, নিজের লোকের নাম তুমি মনে করো কাউকে ভালোবাসো, হতে পারে এরকম, বা তোমার ওয়াইফ হতে পারে, তোমার যে কিছু, বা তুমি একজন একটা কারোর নাম দিয়ে দাও ক দিয়ে, ক দিয়ে ক দিয়ে কি লিখবো বলো? ক দিয়ে একটা নাম বলো তোমরা, একটা ক দিয়ে একটা মেয়ে বা ছেলের নাম যা খুশি বলো। আমি কি লিখবো তা দোষ হয়ে যাবে, সেই জন্য আমি কৃষ্ণ লিখি। চলো, আমি কৃষ্ণ লিখলে তো ভগবানের নাম, কোনো দোষ নেই। কৃষ্ণ নদিয়াতে, নদিয়াতে বসে, বসে উত্তর উত্তর দক্ষিণে হাওয়া খাচ্ছে, হাওয়া খাচ্ছে, মনে রাখতে পারবে। কৃষ্ণতে কলকাতা, কৃষ্ণতে হচ্ছে, কৃষ্ণতে কলকাতা, নদিয়াতে নদিয়া, উত্তরে হচ্ছে 24 পরগনা, দক্ষিণে দক্ষিণ 24 পরগনা, হাওয়াতে হচ্ছে হাওড়া। দেখো মনে থাকবে। একটা যদি মনে রাখতে পারো তাহলে তো কেল্লা ফতে, কোনো অসুবিধে নেই, কোনো চাপ নেই। আর দেখো হয়ে গেলে আমায় বলবে, তাড়াতাড়ি বলবে, হয়ে গেলে বলবে। ঝড় তুলে দাও, ঝড় তোলো, জীবনে ঝড় তো তুলতেই হবে। চলো চলো, এটা হয়ে গেছে, আমি মুছে দিলাম স্যার। হ্যাঁ, এটা মুছে দিলাম। চলো, আমি আমি মুছে দিলাম স্যার এটা। চলো, এবার আমি যেটা যেটা আজ পড়বো সেটা হচ্ছে বর্ধমান বিভাগ। পেনটার কালি চেঞ্জ করে দিই। বর্ধমান, বর্ধমান মনে রাখবে, আমার সাথে সাথে বুদ্ধি করে মনে রাখবে, ভালো লাগলে বলবে। বর্ধমান, এই একটা খুব সুন্দর, খুব সুন্দর। এটা পরেরটা হচ্ছে খুব সুন্দর। এই আগেরটা কলকাতা, কলকাতা কলকাতা কলকাতা। আচ্ছা, বর্ধমানটা থেকে পরীক্ষাতে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কেন স্যার? কারণ সবগুলোর যে প্রেসিডেন্সি হচ্ছে তার হেডকোয়ার্টার হচ্ছে, একমাত্র বর্ধমানের হেডকোয়ার্টার কিন্তু হুগলিতে, হুগলি মানে চুঁচুড়াতে, চুঁচুড়াতে ডিস্ট্রিক্ট শহরে, এই চুঁচুড়াতে হচ্ছে হেডকোয়ার্টার। এটা মনে রাখবে, পরীক্ষাতে কিন্তু আসার চান্স রয়েছে। ভেরি 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 ইম্পর্ট্যান্ট এটা, ঠিক আছে। এবার বর্ধমানে যে শহরগুলো আছে, বর্ধমান প্রেসিডেন্সিতে 4টে শহর আছে। বর্ধমান প্রেসিডেন্সিতে 4টে শহর আছে। কি কি শহর আছে বলো? বর্ধমান প্রেসিডেন্সিতে আছে বর্ধমান মানে 2 বর্ধমান, ঠিক আছে, আর বীরভূম ও হুগলি মানে 2 বর্ধমান, পূর্ব ও সরি
পূর্ব বর্ধমান, আচ্ছা, আর হচ্ছে পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমান, আর হচ্ছে বীরভূম, বীরভূম, আর হচ্ছে হুগলি, হুগলি, এই চারটে। এবার মনে রাখবে কি করে? আচ্ছা, তপবন স্টাডি সেন্টার কোথায়? হুগলি তো। তাহলে মনে রাখ, হুগলি মানে হুগলি ডিস্ট্রিক্টে মনে রাখবে যে পূর্ব ও পশ্চিম বর্ধমানের ছাত্ররা হুগলি, বীর ছাত্ররা, বীর ছাত্ররা হুগলির তে, আর তপবনটা এক্সট্রা লিখছি, তপবনে পড়তে আসে, পড়তে আসে, হয়ে গেল। তার মানে পূর্বতে, দেখো কায়দাটা বোঝো, মনে রাখবে পূর্ব ও পশ্চিম বর্ধমানের বীর ছাত্ররা, পূর্ব ও পশ্চিম বর্ধমানের বীর ছাত্ররা হুগলির তপবনে পড়তে আসে, হয়ে গেল। চলো, আমি ইনস্ট্যান্ট বানাচ্ছি, তোমরা আমি শুধু টেকনিকটা তোমাকে শেখাচ্ছি, পড়ার টেকনিকটা, পড়ার টেকনিকটা তোমাকে শেখাচ্ছি। তার মানে কি, এই দেখো এটা হচ্ছে পূর্ব আর পশ্চিম বর্ধমান হয়ে গেল, আর বীর মানে হচ্ছে বীরভূম হয়ে গেল, আর হুগলি মানে হচ্ছে এই যে হুগলি হয়ে গেল। তপবনে পড়তে আসে এমনিই দিলাম মেলানোর জন্য। তোমাদের কেমন লাগছে বলবে। এরকম ছন্দ করে তুমি যদি সবকিছু পড়ো, দেখবে তোমার কাছে আসান লাগবে, সহজ লাগবে। জীবনে ঝড় তুলতে হবে শুধু, আর কিচ্ছুটি নয় বাবু। হয়ে গেলে আমায় বলবে, তাড়াতাড়ি করে বলো। আরে বলবে তো স্যার, বলবে, বোঝা গেলে গেলে বলবে। হয়েছে? এবার আমরা এটা মুছে দিলাম। এবার লিখবো আমরা মিদনাপুর বিভাগ। মেদিনীপুর, মেদিনীপুর বিভাগ। এই আমার হাতের লেখা বোঝা যাচ্ছে তো? আমি তাড়াতাড়ি করে লিখি কিন্তু খুব। আমার হাতের লেখা, এই তোমরা বুঝতে পারছো? তোমাদের ভালো লাগলে বলবে, আর আমি তাড়াতাড়ি করে লিখি একটু, ঠিক আছে? ওকে, ভালো করে, ঠিক আছে চলো। তাহলে এবার আমরা কোনটা বলছি? মেদিনীপুর বিভাগ। কটা আছে এখানে? পাঁচটা, পাঁচটি জেলা আছে মেদিনীপুর বিভাগে। কটা জেলা আছে? পাঁচটি জেলা আছে। কটা আছে? পাঁচটি। আর হেডকোয়ার্টার কোথায়? মেদিনীপুর। হেডকোয়ার্টার হচ্ছে মেদিনীপুর, মিদনাপুর। আমার হাতের লেখা বুঝতে অসুবিধা হলে বলবে, কিন্তু বলবে, কোনো কথা নয়। আচ্ছা, এবার মনে রাখবে কি করে? দুই মিদনাপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া আর বাঁকুড়া। দুই মিদনাপুর, পূর্ব মিদনাপুর, মিদনাপুর, পশ্চিম মিদনাপুর, আর তারপরে হচ্ছে তোমার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। ঝাড়গ্রাম, পুরুলিয়া, আর হচ্ছে বাঁকুড়া, বাঁকুড়া। এই পাঁচটা শহর, এই পাঁচটা শহর, 1 2 3 4 5। ঠিক আছে, হেডকোয়ার্টার বলে দিয়েছি। আচ্ছা, মনে রাখার একটা শর্টকাট পথ বলে দিই, চলো। আমার স্টুডেন্টরা আমাকে ভালোবাসে, তাই আমাকে তো কিছু বলতে হবে তাকে। লেখো এটা কি কালি হয়ে গেল? জগতের পরে কি কালি হলো বলো বাবু? লেখো দুই মিদনাপুরের, আরে ইয়ার, দুই মিদনাপুরই লিখছি। ও হো, চলো। দুই মেদিনীপুরের ঝাড়ু, ঝাড়ু, পুরুলিয়া,
শহরেতে বিক্রি হয়, বিক্রি হয়। তাহলে 2 মিদনাপুর মানে তুমি ধরে নাও স্যার, এবার দেখো, এবার দেখো, এবার দেখো, 2 মিদনাপুর মানে হচ্ছে এই পূর্ব মিদনাপুর, পশ্চিম মিদনাপুর, ঝাড়ুতে হচ্ছে ঝাড়গ্রাম, আর পুরুলিয়াতে পুরুলিয়া, আর বিক্রিতে হচ্ছে বাঁকুড়া। দেখো হয়ে গেল। মোহন মণ্ডল স্যার, আপনার খুব বড় ফ্যান। আরে আমি তোমাদের থেকেও সাধারণ মানুষ, আমাকে অত মানে তুমি আমাকে বড় করে দেখো না। আমার পড়াতে ভালো লাগে, আমি মন খুলে পড়াই, আমার আনন্দ লাগে পড়াতে খুব। সারাদিন পড়াতে বলো না খেয়ে না দিয়ে, আমার ভালো লাগে জিনিসটা, আমি ভালোবাসি। আমি খুব মানে ইন্ট্রোভার্ট টাইপের, পড়াতে ভালোবাসি শুধু। চলো পড়বো আমরা, সব সাবজেক্ট আমার কাছে খুব ভালো লাগে পড়াতে, তাই আমি পড়াই। ফ্যান ফ্যান ভালোবাসো, ঠিক আছে, আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, চলো, জীবনে ঝড় তোলা ছাড়া আছে কি? ঝড়ই তুলতে হবে লাইফের। হয়ে গেলে বলবে। তাহলে বাকি থাকলো কোনটা আমাদের? মিদনাপুর হয়ে গেল, প্রেসিডেন্সি হয়েছে, বর্ধমান হয়েছে, মালদা হয়েছে, জলপাইগুড়িটা বাকি আছে। হয়েছে। চলো এবার আমি চলে যাব, মুছে দিলাম। আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্ট মন দিয়ে পড়বে, ঝড় তো তুলতে হবে লাইফে, একটাই কথা, ধোয়া ধোয়া হয়ে যাবে সব। আচ্ছা, এবার আমরা পড়বো কোনটা? জলপাইগুড়ি বিভাগ। জলপাইগুড়ি বিভাগ। আমার হাতের লেখা বুঝতে না পারলে বলবে, প্রথম দিন পড়ছো তোমরা, আমি ঝড় তুলে লিখবো সব, ঠিক আছে? এবার জলপাইগুড়ির হেডকোয়ার্টার কোথায় তোমরা বলো আমার? জলপাইগুড়ির হেডকোয়ার্টার, জলপাইগুড়ি সদর দপ্তর হচ্ছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ি, জলপাইগুড়ি হয়ে গেল স্যার। এবার এখানে কোন ডিস্ট্রিক্টগুলো আছে দেখে দেখে নাও, এখানে কোনগুলো আছে? দার্জিলিং, কালিম্পং, কালিম্পং, জলপাইগুড়ি। লেখো দার্জিলিং, প্রিয় শহর অনেকের, আমার খুব একটা যে পছন্দ তা নয়। দার্জিলিং, জলপাইগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং জলপাইগুড়ি হলো। তারপরে হচ্ছে দার্জিলিং, তারপরে কালিম্পং করলে। আচ্ছা, তো এখানে একটা কালিম্পং লিখে নিই, কালিম্পং, কালিম্পং, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, 3টে লিখলাম। আর একটা লিখো আলিপুরদুয়ার, কোচবিহার, আলিপুরদুয়ার, দুয়ার আর কোচবিহার, কোচবিহার, এই 5টা তার হেডকোয়ার্টার জানালাম। এবার আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্টের জন্য আমি একটা শর্টকাট ট্রিক্স বলে দিই মনে রাখার জন্য। সবই তো এরকম হচ্ছে। দেখো, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ঠিক আছে? যদি বলো তাহলে কিভাবে আমরা মনে রাখবো? লেখো দাদা, কালিয়ান্তে, না দাদা কাল লেখো, দাদা কালকে, কালকে জল আনতে, জল আনতে আলিপুরদুয়ার ও, এগুলি এমনি, এছাড়াও তোমরা সব মনে থাকবে, বিহারে যাবে। দেখো, দাদাতে হচ্ছে দার্জিলিং, কালে হচ্ছে কালিম্পং, জলে হচ্ছে জলপাইগুড়ি, আলিপুর হচ্ছে আলিপুর, আর হচ্ছে কোচবিহারে আলিপুরদুয়ার, কোচবিহার। হয়ে গেলে বলবে আমায় স্যার, বুঝতে পারলে বলবে, না বুঝতে পারলে তাও বলবে। ঝড়ের মতো সব কিছু বলতে হবে। জীবনে আছে এটা কি? জীবনে নিজের জীবনটাকে যদি নিজে প্রমাণ না করতে পারো, তাহলে এই জীবনের মর্যাদা কোথায়? যে যুদ্ধে নামবে সেই যুদ্ধটাকে 100% দিয়ে করতে হয়। কেননা জীবনটা এমনই, আমি যে কাজটা করবো 100% মনোযোগ না দিয়ে যদি করি, তাহলে বিপদের সম্মুখীন তোমায় হতে হবে, জানো তুমি? আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো তো, মানুষ যখন সিঁড়িতে ওঠে, মানুষ যখন সিঁড়ির ধাপগুলো ওঠে, খুব সিনসিয়ারলি সিঁড়ির ধাপগুলোতে ওঠে, না হলে পড়ে যাবে, পড়ে গেলে শহীদ হয়ে যাবে, সেই ভয়ে কিন্তু সিঁড়িতে ওঠার সময় কিন্তু অন্যদিকে তাকিয়ে সিঁড়িতে ওঠে না।
কিন্তু সমতল ভূমিতে যখন হাঁটে, মেঝেতে যখন হাঁটে, তখন দেখবে এদিক ওদিক করে হাঁটছে, কিন্তু সিঁড়িতে ওঠার সময় মানুষ কিন্তু খুব সিনসিয়ারলি ওঠে। তাই আমি তোমায় এই কথাটা বলছি, জীবনে কিছু করতে গেলে সিনসিয়ারিটি 100% দিতে হবে। এই যে অনেকে এখন ক্লাস করছে, তো অনেকে কিন্তু সেই রকম সিনসিয়ারিটি নেই। যারা সিনসিয়ারিটি নেই তাদের কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে একটা সময়। আর সিনসিয়ারিটি না থাকলে জীবনে এগোনো বড় বড় কঠিন কথা। ঠিক আছে? কি হচ্ছে স্যার, আপনার ক্লাস সবার থেকে আলাদা, এত ইউটিউবে স্যার ক্লাস করায়, কিন্তু আপনার ক্লাসগুলো দাদা জল আনতে আলীর কাছে যাবে, তাও হবে? আরে তোমরা বানিয়ে নাও, তোমরা বানিয়ে নাও তোমাদের সিস্টেমগুলো, মানে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো, জীবনে চলার পথে এগোতে হবে, আমাদের এটাই টার্গেট। পরবর্তীতে আমরা পরের স্টেজ যাবো। দেখি কোন জায়গা থেকে ছেড়েছিলাম, ভুলে গেলাম আবার। 5টা হয়ে গেছে। এবার দেখো, রাজ্যের পরিচয়, জ্ঞাপক উপাদান। রাজ্যকে চিনবো কি করে? এই রাজ্যের কি বিখ্যাত, কি বলো, কি বিখ্যাত, কি করে বুঝবো? বিভিন্ন জায়গার বিভিন্ন রকম বিখ্যাত জিনিসগুলো ইম্পর্টেন্ট মনে রাখতে হয়। যা প্রতীক, জীবন প্রতীক, জন্তু। জন্তু কি? মাছ বা বাঘা মাছ, মেছো বিড়াল, এই যেরকম থাকে না, গোপ ফোপ আছে, মেছো বিড়াল প্রতীক। জন্তু, মানে জাতীয় জন্তু কি হবে? সেটা হচ্ছে ফিশিং ক্যাট। জাতীয় প্রতীক শ্বেতকণ্ঠ মাছরাঙা, হোয়াইট থ্রোটেড কিংফিশার। জাতীয় ফুল, প্রতীক কি? সেটা শিউলি। আর প্রতীক গাছ আছে ছাতিম গাছ। ছাতিম গাছের তলায় বলে না, বলো। সম্পর্কে জানতে চাইলে বলো। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি স্যার, এগুলো তো বুঝে নিলে। রাজ্যের কি, রাজ্যের জলজ পশু, রাজ্যের জলজ পশু বা রাজ্য জলজ পশুর নাম বলো। তোমরা বলবে রাজ্যের জলজ পশুর নাম, তোমরা বলবে রাজ্যের জলজ পশুর নাম বলবে তোমরা। আর একটা পশ্চিমবঙ্গের রাজ্য নদী, এটাও আসতে পারে। পশ্চিমবঙ্গের রাজ্য নদী, নদীর নাম, রাজ্য নদীর নাম আর জলজ পশুর নাম, এই দুটো বলো। বলো 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 বলো। এটা হচ্ছে ভাগীরথী হুগলি, ভাগীরথী হুগলি। আর এটা হচ্ছে গাঙ্গেয়, গাঙ্গেয় ডলফিন। আমার লেখা অসুবিধা হলে, পড়তে অসুবিধা হলে বলবে, বলবে বলবে বলবে। গাঙ্গেয় ডলফিন, গাঙ্গেয় ডলফিন আর ভাগীরথী হুগলি। একটু জল খাচ্ছি, তোমরা আবার কেস দিও না জানো। আরে বলবে তো, কোনো প্রবলেম হলে আমায় না বললে কি করে হবে স্যার? বলতে তো হবে আমাকেই। হয়ে গেলে বলবে। হয়েছে, চলো এবার আমরা চলে যাব। দেখি, পশ্চিমবঙ্গের মোট 5টি, এগুলো তো হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, ব্যাস সবগুলো হয়ে গেছে। জেলা 23টি, এগুলো হয়ে গেছে। আমি এগুলো নিয়ে চর্চা করতে চাইবো না। তারপরে কোনটা আসবো দেখো, হ্যাঁ এগুলো হয়ে গেছে, বর্ধমান বিভাগ, এগুলো সব পড়েই ফেলেছি আমি। জলপাইগুড়ি সব পড়া হয়ে গেছে, এগুলো এখানেই যাই দাঁড়ায়। এটা পড়া হয়ে গেছে আমাদের, সব হয়ে গেছে, সব পড়া এগুলো। এটা আমাদের পড়া হয়ে গেছে, লেখা ছিল। হ্যাঁ, এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমার মাই ডিয়ার স্টুডেন্টদের। এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট জায়গা, এটা একটা ইম্পর্ট্যান্ট জায়গা।
ওকে, আই হোপ তোমরা এনজয় করে ক্লাস করছো। এভাবেই এনজয় করতে হবে ক্লাসটাকে, গতিশীল রাখতে হবে, জীবনটা তো চলমান না। একটা জিনিস ভালো করে বোঝো তো, নদী যদি চলতে চলতে থেমে যায়, তুমি কি নদী পুজো করবে? নদীতে কি জাহাজ চলবে? নদীতে কি মানুষ স্নান করতে যাবে? যাবে না। নদী গতিময়, নদী গতিশীল, তাই কিন্তু নদীর আমরা পুজো করি, এটা মাথায় রাখো। আর নদী যদি গতিশীল কোনোদিন গতি থেমে যায়, সে নদী ধ্বংস হয়ে যাবে। তাই আমি এই কথার বলার উদ্দেশ্য হচ্ছে, জীবন চলমান, জীবনকে থামানো যাবে না। জীবনকে যদি থামিয়ে দাও, এ জীবন মৃত্যুর কাছাকাছি। একটা নদী যদি থেমে যায়, তাহলে কিন্তু সেই নদী আর নদী থাকে না, মজে যায়। সেখানে সব জন্তু জানোয়ার মরা পড়ে থাকে সেখানে। তাই আমি বলছি, তোমার চলার পথ যদি তীক্ষ্ণ সুতীক্ষ্ণ হয়, তাহলে তুমি এগোতে পারবে, থামবে না। কষ্ট কি? আর কষ্টের মানেটাই জীবন। রাত যত গভীর হয় না, পরের দিন সূর্য তত তাড়াতাড়ি ওঠে, জানো? সেই জন্য থামবে না, কখনো কখনোই থামবে না। চলো এবার আমরা পড়ি। রাজ্যের মোট জনসংখ্যা 9,12,76,000 এত জন, ঠিক আছে। অ্যাপ্রক্সিমেটলি 9 crore ধরে নেবে, 9 crore ধরে নেবে। পুরুষ কতজন আছে? এতজন আছে। মহিলা একটু বেশি আছে তার থেকে, হ্যাঁ, মহিলা তার থেকে কম আছে। লিঙ্গ অনুপাত, প্রতি 100 জনে 950 জন মহিলা। আর লিঙ্গ অনুপাত হচ্ছে 0 থেকে 6 হচ্ছে এত, মানে এইগুলো বোঝো। প্রতি 100 জন, মনে করো 1000 জন, 1000 জনে বিচার করা হয়, তার মধ্যে কতজন মহিলা থাকে, কতজন পুরুষ থাকে, সেটা, ঠিক আছে। সাক্ষরতার হার হচ্ছে এত, পুরুষ সাক্ষরতা হচ্ছে এত, মহিলা সাক্ষরতা এত। এগুলো আর কিছু পড়াবো বলে বুঝতে পারছি না। এর মধ্যে যদি এক্সট্রা পড়াতে হয় তো আমি বলো, আমি পড়িয়ে দিচ্ছি। আমার কাছে কোনো সমস্যা নেই, আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দেবো, বলো। তাহলে আমি এবার যে কথাগুলো বলি, তাহলে ভারতের জনসংখ্যার তুলনায় পশ্চিমবাংলার জনসংখ্যা কত? সেটা হচ্ছে 7.54%। ভারতে যদি 100 জন থাকে টোটাল, তাহলে পশ্চিমবাংলায় হচ্ছে 7.54% হচ্ছে পশ্চিমবাংলায় জনসংখ্যার পরিমাণ আছে, ঠিক আছে। আর পুরুষ জনসংখ্যা, মহিলা সব তো বললাম, সেক্স অনুপাত বললাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আরেকটুখানির জন্য তোমাদেরকে বলবো, আর দু একটা জিনিস পয়েন্ট লিখে নাও এছাড়া, যেটা লিখবে তুমি, সর্বাধিক জনসংখ্যাযুক্ত জেলা। দেখো, সর্বাধিক জনসংখ্যাযুক্ত জেলা কোনটা, লেখো তোমরা, লেখো। সর্বাধিক জনসংখ্যাযুক্ত জেলা পশ্চিমবাংলার। আর সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত জেলা কোনটা, তোমরা লেখো অ্যান্সার। আর সর্বাধিক ঘনত্বপূর্ণ জেলা, সর্বাধিক ঘনত্বপূর্ণ জেলা, এগুলো অ্যান্সার লেখো তোমরা। আচ্ছা, লিখবে হচ্ছে সর্বনিম্ন ঘনত্বপূর্ণ জেলা, বলো। তারপর এগুলো বলো। তাহলে সর্বাধিক ঘনত্বপূর্ণ জেলা কোনটা স্যার? আমার জেলা। তোমার জেলা ভালো জেলা, খুব ভালো। যার যার জেলা তার কাছেই ভালো, এটাই হচ্ছে মানুষের ধর্ম, ঠিক আছে। আমার জেলা আমার কাছে ভালো। এটা হচ্ছে উত্তর 24 পরগনা, সব থেকে বেশি। আর দক্ষিণ দিনাজপুর, সব থেকে কম জনসংখ্যা। আর সব থেকে সর্বাধিক ঘনত্ব হচ্ছে কলকাতা। আর সর্বনিম্ন ঘনত্ব কোথায়? বলো।
এটা হচ্ছে পুরুলিয়া। বলো, বুঝতে পারলে? আই হোপ আমার প্রত্যেকটা স্টুডেন্ট বুঝে গেছে ব্যাপারটা। এই 4টে কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। ঠিক আছে, সর্বাধিক লিঙ্গ অনুপাত কোথায় বেশি আছে? সর্বাধিক লিঙ্গ অনুপাত বেশি কোথায় আছে আর কম কোথায় আছে? বলো। লিঙ্গ অনুপাত সর্বাধিক বেশি হচ্ছে কলকাতা, কম সব থেকে। কলকাতা কম, মেয়ে কম কলকাতা 899। আর হচ্ছে সব থেকে বেশি কোথায়? দার্জিলিং। মানে না বুঝতে পারলে বলবে। 970। ঘনত্ব বলতে ডেন্সিটি কত বেশি, অল্প জায়গার মধ্যে বেশি লোক থাকা, অল্প জায়গার মধ্যে বেশি হয়েছে। এই কোশ্চেনগুলো লেখা হলে আমায় বলবে, এই কোশ্চেনগুলো লেখা হলে আমায় বলে দিও, স্যার একটু দয়া করে বলে দিও, তাহলে কিন্তু আমার সুবিধা হবে। বলো বলো বলো, তারপর বলো বলো। এবার আমরা চলে যাব, এবার আমরা লিখবো হচ্ছে, মুছে দিলাম এটা। সাক্ষরতার হার কোন জেলায় সর্বাধিক? লিখে নিও, কিন্তু লিখে নিও, হাতটা চালাও, না হলে হাতের কোনো কাজ থাকবে না এক সময়। সাক্ষরতার হার, লিটারেসি রেট, বলো কোথায় বেশি সব থেকে? পূর্ব মিদনাপুর। মেদিনীপুর কত? 87% প্রায়। পূর্ব মিদনাপুর, ঠিক আছে। ইস্ট মিদনাপুর, ঠিক আছে। আচ্ছা, সর্বনিম্ন কোথায়? উত্তর দিনাজপুর। সর্বনিম্ন উত্তর দিনাজপুর। সর্বনিম্ন উত্তর দিনাজপুর, ওই 70%-এর কাছাকাছি। ঠিক আছে, হয়ে গেল। বলবে আমায়। পূর্বের মানুষ বেশি শিক্ষিত হয়, উত্তরের মানুষ একটু কম শিক্ষিত হয়, এভাবেই মনে রাখতে পারো। ঠিক আছে, আর একটা কোশ্চেন মারাত্মক লেভেলের ইম্পর্ট্যান্ট, জানো? একটা কোশ্চেন আমি তোমাদেরকে না বললে নয়। এই যে পঞ্চায়েতের সিস্টেমে তো তো মানে দুরকমভাবে লোক বাস করে, শহরে লোক আর হচ্ছে গ্রামে। তো শহরে কত পার্সেন্ট লোক বাস করে আর গ্রামে কত পার্সেন্ট লোক বাস করে? বলো। শহরে কত পার্সেন্ট লোক বাস করে আর গ্রামে কত পার্সেন্ট লোক বাস করে? এটা কিন্তু পরীক্ষাতে আসে, বিশেষ করে এই পরীক্ষার জন্য তো বেশি ইম্পর্ট্যান্ট এটা। শহরে কত পার্সেন্ট আর গ্রামে কত পার্সেন্ট? বলো। বলো। আঠাশ পয়েন্ট ওয়ান সিক্স, 28.16, আর হচ্ছে 71.84। এটা কিন্তু মনে রাখে, এটা কিন্তু মুখস্থ করো। হ্যাঁ,
মারাত্মক লেভেলের ইম্পর্ট্যান্ট, এটা মারাত্মক লেভেলের ইম্পর্ট্যান্ট। হয়ে গেলে আমায় বলে দিও। খুব সুন্দর, আমি বলে দিলাম তোমাদের। দেখো, তোমাদের চিন্তা করো না, সবকিছু আমরা বুঝিয়ে দেবো, তোমাদের গেঁথে দেবো মনের মধ্যে একদম। আচ্ছা, এবার আমায় বলবে তো পশ্চিমবাংলার তপশিলি জাতি কত, কি পরিমাণ আছে? তপশিলি আর এসটি সম্প্রদায় কত পার্সেন্টেজ আছে? পশ্চিমবঙ্গে তপশিলি, তপশিলি বানানটা ভুল হয়ে গেল, তপশিলি কত পার্সেন্ট? আর এসটি, এসটি মানে শিডিউল ট্রাইব কত পার্সেন্ট? বলো 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 বলো। এটা হচ্ছে 5.5%, আর একটা হচ্ছে 23.5%। এটা হচ্ছে তপশিলি আর এটা হচ্ছে এসটি সম্প্রদায়। হয়ে গেলে আমায় বলে দাও স্যার, তপশিলি আর এসটি হয়েছে স্যার। আর সর্বাধিক এসটি বাস করে হচ্ছে দক্ষিণ 24 পরগনায়, পরগনা। এই এসসি, সর্বাধিক এসসি বাস করে হচ্ছে দক্ষিণ 24 পরগনায়। আর সর্বাধিক এসটি কোথায় বাস করে? সর্বাধিক এসটি বলো। সর্বাধিক এসটি বাস করে হচ্ছে কোথায়? পশ্চিম মেদিনীপুর। এসটি মানে শিডিউল ট্রাইব, শিডিউল এসটি মানে শিডিউল ট্রাইব, উপজাতি, তপশিলি উপজাতি, তপশিলি উপজাতি। ওকে। আর সব থেকে এসটি যেটা বেশি হচ্ছে পশ্চিম মেদিনীপুরে পরিমাণে, পশ্চিম মেদিনীপুর পরিমাণে, কিন্তু এগুলো সব পরিমাণে বলেছি, পরিমাণে বেশি আর কি, বেশি বেশি পরিমাণে বলেছি কিন্তু পরিমাণে। কিন্তু পার্সেন্টেজে বেশি হচ্ছে জলপাইগুড়ি। যদি এটা পরিমাণে হচ্ছে এসটি সম্প্রদায় হচ্ছে পশ্চিম মেদিনীপুর, আর পার্সেন্টেজে শতকরা হারে বেশি, শতকরা হারে হচ্ছে জলপাইগুড়ি, জলপাইগুড়ি শতকরা হারে জলপাইগুড়ি। ওবিসিটার ক্যালকুলেশন ঠিক নেই, তাই ওবিসি এখন বলছি না, কারণ ওবিসি আমি বললে ফেসে যাব, কারণ ওবিসির কোনো ঠিক নেই এখন, তাই ওবিসির কোনো কারেকশন ঠিক নেই, তাই ওবিসিটা আমি একটু এড়িয়ে যাচ্ছি প্রিয় স্টুডেন্ট, অন্য কোনো কারণে না, কারণ আন্ডার জাজমেন্টে রয়েছে। তাই স্যার ওবিসি সম্পর্কে আমি কোনো মন্তব্য এখন করছি না। ওকে। হয়ে গেলে জানাও স্যার, জানাও 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 যে হয়ে গেছে স্যার। বুঝতে পারলে জানাও, না বুঝতে পারলে জানাবে। হ্যাঁ, এটা তো হয়ে গেছে আমাদের, সব হয়ে গেছে। এই দেখো সব এখানে রয়েছে, এগুলো সব। এখানে দেখো পার্সেন্টেজে, কিন্তু পার্সেন্টেজে কোচবিহার, সরি কোচবিহার হচ্ছে পার্সেন্টেজে, আর সংখ্যায় হচ্ছে দক্ষিণ 24 পরগনা, দেখেছো? পশ্চিম মেদিনীপুর আর জলপাইগুড়ি। ঠিক আছে, চলো। বৃহত্তম উপজাতি, সব থেকে বেশি যারা উপজাতি, উপজাতি মানে যারা আদিবাসী আছে, তাদের মধ্যে সব থেকে বেশি পশ্চিমবাংলা আছে সাঁওতাল, সাঁওতাল সম্প্রদায় বেশি বাস করে, সাঁওতাল সম্প্রদায় সব থেকে বেশি। বিরলতম উপজাতি
টোটো জলপাইগুড়িতে থাকে, তাদের খুব কম দেখা যায়, খুব কম আছে, খুব কম। সর্বাধিক জনসংখ্যা উত্তর চব্বিশ পরগনা, যেটা আমরা একটুকে বললাম। সর্বনিম্ন কালিম্পংয়ে, আর সর্বাধিক জনঘনত্ব কলকাতা, সর্বনিম্ন জনঘনত্ব পুরুলিয়া, আর সর্বনিম্ন লিঙ্গ অনুপাত দার্জিলিং, নয়নকে করবো। এগুলো তো বলা হয়ে গেল আমার আগে থেকে। চলো চলো, সর্বোচ্চ সাক্ষরতা কোথায়? পশ্চিম মেদিনীপুর। পার্সেন্টেজ সব বলে দিয়েছি, কম কলকাতা, কলকাতা, এগুলো সব বলা হয়। এই জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে উত্তর দিনাজপুর বেশি, কারণ ওটা একটা বর্ডার রাজ্য, তো তাই মনে হয় ওখানে বাইরে থেকে লোকজন এসে বেশি জমা হয়েছে, তাই হয়তো হবে। ঠিক আছে, চলো পরেরটা চলে যাই। এবার দেখো একটা ডিস্ট্রিক্ট চলে এসেছে। একটা দুটো ডিস্ট্রিক্ট করে নিই আমরা। ডিস্ট্রিক্টের মধ্যে কী কী পড়তে হবে? একটা ডিস্ট্রিক্টের মধ্যে বহু কিছু পড়ার আছে প্রিয় স্টুডেন্ট, এত জিনিস পড়ার আছে তুমি কল্পনা করতে পারবে না, কিন্তু সব তো আমরা পড়ে পারবো না। আর 10 নম্বরের জন্য দুনিয়ার শুদ্ধ সব পড়ে লাভও নেই, তাই বুঝে বুঝে কিন্তু আমাদের পড়তে হবে, বুঝলে? একটু দেখে নাও কি কি আছে। বলো, আমি সব লিখে দেবো কি কি পড়তে হবে। দেখো, গঠন হয়েছে কবে? 2014 সালে, মমতা ব্যানার্জির সময় এটা আলিপুরদুয়ার একটা জেলা হচ্ছে। সদর হচ্ছে তার হেডকোয়ার্টার, মানে সদর মানে হেডকোয়ার্টার হচ্ছে আলিপুরদুয়ার। প্রধান নদী কালজানি, রায়ডাক এবং তোরসা, জয়ন্তী, সংকোচ, এগুলো হচ্ছে প্রধান নদী। আর সাক্ষরতার হার 64 এত %। গ্রাম পঞ্চায়েত কতগুলো আছে? 64টি গ্রাম পঞ্চায়েত আছে। আর ভাষা কি? বাংলা, বোড়ো, নেপালি, আর হচ্ছে হিন্দি। প্রধান জীবিকা কৃষি, চা বাগান শিল্প, হস্তশিল্প, পর্যটন। প্রধান উৎপাদিত ফসল হচ্ছে বোড়ো, ভুট্টা, টমেটো, শীতকালীন সবজি। ইউনিভার্সিটির সংখ্যা হচ্ছে 2টো, আর লোকসভার সংখ্যা হচ্ছে 1টা, বিধানসভা আসন হচ্ছে 1টি। এইগুলো একটু দেখে নাও, তারপরে বাকিটা তো স্যার আছেই। এবার আমি তোমাদের কিছু কিছু লেখাবো এর সম্পর্কে। এবার পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন লেখো। পুলিশ স্টেশন কটা লেখো? পুলিশ স্টেশন কটায় লেখো? 8টা। 8টা হচ্ছে পুলিশ স্টেশন আছে। আর কি জানতে চাও বলো? আর একটা আচ্ছা, এবার একটা লিখবে আলিপুরদুয়ারকে লেখো গেটওয়ে, গেটওয়ে অফ ডুয়ার্স। আলিপুরদুয়ারকে গেটওয়ে, ডুয়ার্সের গেটওয়ে বলা হয়। আলিপুরদুয়ারকে ডুয়ার্সের গেটওয়ে বলা হয়। আর এখানে কি কি আছে আলিপুরদুয়ার? সব থেকে বড় হচ্ছে বক্সা, লেখো বক্সা, বক্সা আর টাইগার রিজার্ভ। আমি ইংরেজি লিখছি, হ্যাঁ, টাইগার রিজার্ভ, রিজার্ভ 1 নম্বর। 2 নম্বর কি আছে ইম্পর্ট্যান্ট? দেখো জলদাপাড়া অভয়ারণ্য জাতীয় উদ্যান, দেখো জলদাপাড়া, জলদাপাড়া জাতীয় অভয়ারণ্য, অভয়ারণ্য আছে। 3 নম্বর লেখো জলদাপাড়া জাতীয় অভয়ারণ্য, লিখেছো?
আর একটা কিছু ভুলে যাচ্ছি, নামটা আমি মনে করতে পারছি না, একটু বলে দাও। জলদাপাড়া, আর একটা নাম আমায় মনে করতে পারছি না, নামটা আমি ভুলে যাচ্ছি। জলদাপাড়া একটা বিখ্যাত জায়গা আছে ওখানে, একটা বিখ্যাত জায়গা আছে, কি বলতো। আচ্ছা, আর একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, এই যে জলদাপাড়াতে কি পাওয়া যায়, বিখ্যাত কি? এক শৃঙ্গ, এক শৃঙ্গ যুক্ত গন্ডার পাওয়া যায়, গন্ডার পাওয়া যায়, এক শৃঙ্গ যুক্ত গন্ডার পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলো এবার, আর কি পড়বো? ব্যাস, পরীক্ষাতে একটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে যে বিশেষ জনজাতি কোনটা আদিবাসী বিপন্ন আর কি, মানে বিপন্ন আদিবাসী, বিপন্ন আদিবাসী সম্প্রদায়। টোটো, টোটো, টোটো কিন্তু একটা আদিবাসী সম্প্রদায়, এরা হচ্ছে বিপন্ন আর কি, আদিবাসী সম্প্রদায়। মানে এই সংখ্যা কমতে থাকছে, আর বিপন্ন মানে সংখ্যা কমে যাচ্ছে, দিনের পর দিন কমে যাচ্ছে। যেরকম তোমার হচ্ছে আন্দামানে, আন্দামানে দেখবে হচ্ছে, আন্দামানে হচ্ছে জারোরা বসবাস করে না, জারো, ওদের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই আন্দামানটাও কিন্তু জারোদেরও হচ্ছে বিপন্ন বলা হচ্ছে। হ্যাঁ, হাসিমারা আছে মনে হয়, হাসিমারা। বলো। রাজস্থানের থর মরুভূমি হয়েছে এটা, তাহলে আলিপুরদুয়ার সম্পর্কে আমরা জানলাম স্যার, তাই তো। এবার দেখো বাঁকুড়া জেলা, বাঁকুড়া সম্পর্কে পড়ো, তোমরা পড়লেই হবে। পশ্চিমবাংলার আবার কাজিরাঙা হচ্ছে আসামে, ঠিক বলেছো, ঠিক বলেছো, কাছে কাজিরাঙা আসামে। দেখো পড়ে নাও, আমি কিন্তু জিজ্ঞেস করবো। কেউ যেন একটা জিজ্ঞেস করেছে পশ্চিমবঙ্গের বৃহত্তম মরু, এই হত ছাড়া, পশ্চিমবঙ্গের মরুভূমি হয়ে মরবে নাকি? পশ্চিমবঙ্গে কোনো মরুভূমি নেই, তা পশ্চিমবঙ্গে মরুভূমি নেই, কিন্তু হচ্ছে গাঙ্গানি বলে একটা মরুভূমি আছে। পশ্চিমবাংলায় কোনো মরুভূমি নেই, কিন্তু গঙ্গানি বলে একটা আছে, গঙ্গানি, সেটা হচ্ছে মরুভূমি নয়, ল্যাটেরাইট মৃত্তিকা আছে, মৃত্তিকা ক্ষয় ক্ষয় হতে হতে চলে যাচ্ছে, সেটা হচ্ছে প্রকৃত মরুভূমি কিন্তু নেই। গাঙ্গানি আছে, সেটা গড় বেতাতে আছে, এই গড় বেতাতে গঙ্গানি আছে, সেটা হচ্ছে মরুভূমি ঠিক নয়, এটা হচ্ছে ওরকম টাইপের, তাই মরুভূমি কলকাতায় নেই, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই। আচ্ছা, বাঁকুড়া জেলার গঠন হচ্ছে 1947 সালে, কত পুরনো দেখো। সদর হচ্ছে বাঁকুড়া, প্রধান নদী দামোদর, দামোদরকে সরোয়া অফ বেঙ্গল বলা হয়। দ্বারকেশ্বর আছে, শিলাবতী আছে, কংসাবতী আছে, গন্ধেশ্বর আছে। প্রধান বাঁধ হচ্ছে মুকুটমণিপুর প্রধান বাঁধ। সাক্ষরতার হার দেখো হচ্ছে কত, এত পার্সেন্ট। গ্রাম পঞ্চায়েত 190টি। ভাষা বাংলা, পিওর বাংলা। প্রধান জীবিকা কৃষিকাজ। আর শিল্প হচ্ছে রাইস মিল, চপ শিল্প, চপ শিল্প, আচ্ছা আর বলছি না, চলো। অয়েল মিল, হোসিয়ারি, পিতল শিল্প, এগুলো হচ্ছে শিল্প। প্রধান উৎপাদিত ফসল হচ্ছে শীতল পাটি, যেগুলো যে শীতল বুনন পাটি বলে না, সেটা। পশ্চিমবাংলার কোথায় বললাম? পশ্চিমবাংলার মরুভূমি কোথায় বলিনি, পশ্চিমবাংলা হচ্ছে গাঙ্গানি মরুভূমি, গড় বেতাতে আছে এটা, বিশ্বের নয় ওটা, কি মুশকিল।
সাহারা মরুভূমি সম্পর্কে জানতে চাইছো, কি জানবে বলো? সাহারা মরুভূমি সম্পর্কে দুনিয়ার সব জানিয়ে দেবো আমি। এই সাহারা মরুভূমি সম্পর্কে কি জানতে চাও? দুনিয়া সব বলা যাবে সাহারা মরুভূমি। দেখো এই সব তাহলে ওই সব নিয়ে আমাকে পড়াতে হবে, তাহলে কিন্তু অন্যরা রাগ করবে আমার পরে। সাহারা মরুভূমি আমাকে জিজ্ঞেস করলে আমার আপত্তি নেই, কিন্তু তুমি বললে দেখো সাহারা মরুভূমি কোথায়, আগে লেখো সাহারা মরুভূমি। এগুলো কিন্তু সিলেবাসে নেই। তোমরা আমায় বললে আমি হাজারো কোশ্চেন তোমাদের বলবো, আমার ভালো লাগে এগুলো জিজ্ঞেস করলে কেউ। সাহারা মরুভূমি, সাহারা মরুভূমি দেখো হচ্ছে এটা মানে অনেক বড় একটা মরুভূমি। কত জানো তো, কত 92 বর্গ স্কোয়ার কিলোমিটার জায়গা দূরে কিন্তু অবস্থিত। 92 মানে লাখ লাখ 92 লক্ষ 92 লাখ স্কোয়ার কিলোমিটার নিয়ে এটা অবস্থিত। আর এটা হচ্ছে পুরো এখানে বেশি বৃষ্টিপাতই হয় না, মাত্র 25 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। 25 সেন্টিমিটার মাত্র বৃষ্টিপাত হয়, মানে খুব কম, সেই জন্য মরুভূমি। আর দিনে তাপমাত্রা থাকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিনের বেলায় থাকে, ঠিক আছে। আর এইখানে যে দেশগুলো আছে, দেশগুলো যদি আমি এক এক করে বলি, এবার দেশগুলো যদি আমি বলি, তাহলে দেশগুলোর মধ্যে আলজেরিয়া আছে, আলজেরিয়া আলজেরিয়া লিবিয়া লিবিয়া আছে, তারপর হচ্ছে তোমার হচ্ছে মরক্কো আছে, তারপরে মালি আছে, নাইজার আছে, মানে সুদান আছে, এইসব দেশ। আর এখানে কি গাছ তৈরি হয়? মোটামুটি খেজুর গাছ পাওয়া যায় বেশি। কি গাছ? খেজুর গাছ থাকে সাহারা মরুভূমিতে। আর প্রাণী কি পাওয়া যায় এখানে? উট প্রাণী, উট পাখি পাওয়া যায়, উট। আর তারপরে মরু শিয়াল পাওয়া যায়, মরু শিয়াল, উট মরু শিয়াল এইগুলো পাওয়া যায়। আর কি পাওয়া যায় হচ্ছে টিকটিকি, বিচ্ছু, এসব পাওয়া যায় এখানে, ঠিক আছে। আর এটা বিশ্বের বৃহত্তম মরুভূমি। এটা উত্তর কোথায় অবস্থিত? উত্তর আফ্রিকাতে অবস্থিত। এটা উত্তর আফ্রিকাতে, উত্তর আফ্রিকাতে অবস্থিত এটা। তারপরে এটা হচ্ছে আর কি বলে জানতে চাও এখানে? ব্যাস এই সবগুলো যা বললাম, এইগুলো বললাম, একে ঠিক আছে তো? এটা এই হয়েছে, তোমরা এসব বলে না আমার টাইম নষ্ট করছো, কেননা সবার তো এটা দরকার নেই না। তোমরা বোঝো না কেন? সবার যা দরকার তাই আমাদের পড়তে হবে, সিলেবাস যা দরকার তাই পড়তে হবে। এটা তো আমরা যে পড়াশোনা করছি তার কাজের জন্য পড়তে হবে আমাদের। ঠিক আছে, চলো 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 চলো, তাড়াতাড়ি বলো। বুঝতে পারলে বলো, না বুঝতে পারলে তাও বলবে। এবার আমাদের কোনটা পড়ছিলাম যেন? বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলা সম্পর্কে বলো, আর কিছু জানতে চাইলে। বাঁকুড়া সদর, সদর কোনটা? বাঁকুড়ায় জেলা শহরের বাঁকুড়া সদর তিনটি হচ্ছে এখানে একটা জিনিস লেখা, হ্যাঁ মিউনিসিপ্যালিটি তিনটি আছে, লোকসভা আছে একটি আছে, বিধানসভা 13টা আছে। আর টোরাকাটা মন্দির, টেরাকাটা মন্দির আর বালুচড়ি শাড়ির জন্য বিখ্যাত। তাহলে এইটুকু আমরা জানলাম আপাতত। এবার আমরা চলে আসবো স্যার, এটা মুছে দিই। এই কে জিজ্ঞেস করেছিলে যে সাহারা মরুভূমি মোটামুটি একটা আইডিয়া হয়েছে তো নাকি? আরো যদি বলো আরো বলা যাবে, কিন্তু এই সত্যি দরকার যদি পড়ে তাহলেই আমার। চলো চলো, আমিও তো যাই তোমাদের। আচ্ছা, আমি যেটা পড়াচ্ছিলাম, কোনটা পড়াচ্ছিলাম তোমাদের স্যার? আলিপুরদুয়ার হয়ে গেছে আমার। আমি তোমাদের পড়াচ্ছিলাম এইটা। এর মধ্যে সবগুলো দেখো পড়ে ফেলেছো কিনা দেখো। এছাড়াও যেগুলো বাকি সেগুলো আমি একটুখানি তোমাদেরকে বুঝিয়ে দেবো। এখানে এখানে এই বাঁকুড়া খুব খুব অল্প অল্প করে তোমাদের কিন্তু লিখিয়েছি এখানে, ঠিক আছে। আর এখানে কি আছে বলো তো? সব থেকে যেটা আছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শুশুনিয়া পাহাড় আছে এখানে। কি আছে বলো তো? শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড় লিখে নিতে পারো। শুশুনিয়া পাহাড় আছে, বিখ্যাত পর্যটক কেন্দ্র এটা। হ্যাঁ, শুশুনিয়া পাহাড়, শুশুনিয়া পাহাড় আছে, বিখ্যাত পর্যটক কেন্দ্র। হ্যাঁ, এখানে রক ক্লাইম্বিং ক্যাম্প করানো হয়। কি করানো? রক ক্লাইম্বিং, ক্লাইম্বিং ক্যাম্প মানে হচ্ছে পর্বত, পর্বতারোহণ, পর্বতারোহণ, আরোহণ শিক্ষা দেওয়া হয়।
পর্বতারোহণ শিক্ষা দেওয়া হয় এখানে, ঠিক আছে, ঠিক আছে। আর ব্যাস এটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ, কিন্তু ওটা শুশুনিয়া পাহাড়ে, ওটাই ওখানেই থাকে, ঠিক আছে। আর একটা জিনিস খুব খেয়াল রাখবে যে যেহেতু ওটা মল্লভূম বলা হয়, এটাকে কি বলা হয়, মল্লভূম, মল্ল রাজাদের জায়গা, তাই মল্লভূম বলা হয়, মল্লভূম বা মল্লভূমি বলা হয়। আর এই যে এখানে কোন শিল্প বেশি, টেরাকাটা, 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 টেরাকাটা মাটির কাজগুলো এখানে দেখা যায়, টেরাকাটা মাটির কাজগুলো দেখা যায় বাঁকুড়াতে, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে বিষ্ণুপুর আছে না, বিষ্ণুপুরের যে বালুচরী শাড়ি, বালুচরী, বালুচরী শাড়ি যেটা বিষ্ণুপুরে পাওয়া যায়, এটা জিআই ট্যাগ পেয়েছে, কিন্তু জিআই ট্যাগ, তোমরা জিআই ট্যাগ সম্পর্কে তো সবাই জানো, জিআই ট্যাগ পেয়েছে, তার মানে বিখ্যাত, এটা জিআই ট্যাগ পেয়েছে, এটা বালুচরী শাড়ি বিখ্যাত, কিন্তু এটা বালুচরী শাড়ি, ঠিক আছে। তাহলে এইগুলো পরীক্ষাতে আসতে পারে। প্রধান জীবিকা কৃষিকাজ, হস্তশিল্প, কুটির শিল্প, এগুলো হচ্ছে প্রধান কাজ, ঠিক আছে। আর সম্ভবত বাঁকুড়াতেই তো জয়রাম ব্যাটি আছে, সেটাও তো বিখ্যাত, খুব বিখ্যাত, ঠিক আছে। বাস এইগুলো হচ্ছে বাঁকুড়ার জন্য ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আমি তোমাদের আজকে এখানেই ক্লাসটা দা বিগ এন্ড করবো, আর সামনের দিকে যাব না, অন্যদিন এখান থেকেই শুরু করব তোমাদের ক্লাস। তো আমি তোমাদের যাবার বেলা কয়েকটা কথা আজকে বলে যাই। দেখো, চাকরি পাওয়ার জন্য অনেকে প্রথমে মারাত্মকভাবে শুরু করে, মানে মারাত্মক লেভেল দিয়ে শুরু করে, একটা সময় চাকরি পাওয়ার জন্য তারা মারাত্মক লেভেল দিয়ে, কিন্তু কনসিস্টেন্সি রাখতে পারে না। এই কনসিস্টেন্সি যদি রাখতে না পারে কেউ, তাহলে তার চাকরি পাওয়া জাস্ট কার্যত অসম্ভব হয়ে যায়। শুধুমাত্র নিয়মিত কেউ যদি রোজ, অনেকে আমি একটা কিছু শিখিয়ে যাই, আজকে কিছু বলে যাই তোমাদের যাবার বেলা। দেখো, পড়াশুনোর ব্যাপারটাকে একটু মাথায় রাখো প্রিয় স্টুডেন্ট। পড়াশুনো, এই যে পড়াশোনার যে ব্যাপারটা, রেগুলার আছে, রেগুলার, রেগুলার, এই রেগুলার করতে হবে পড়াশোনার ব্যাপারটা। যারা রেগুলার পড়াশুনো করবে তারা কিন্তু ভালো পারফর্ম করবে। এবার আমি কীরকম বলছি, মনে করো কেউ দিনে দিনে মনে করো 8 ঘন্টা পড়ছে কেউ হয়তো, ঠিক আছে, কেউ হয়তো 4 ঘন্টা পড়ছে দিনে, কেউ হয়তো একদিন দেখা গেল 12 ঘন্টা পড়লো, একদিন 8 ঘন্টা পড়লো, আর অনেকদিন পড়লোই না। তা এই রকম যারা করবে, যারা রেগুলারিটি মেনটেন করতে পারবে না, তাদের কার্যত চাকরি পাওয়ার চাপ আছে। তুমি কম পড়ো, তাতেও কিন্তু তুমি অ্যাকচুয়ালি রেগুলার বেসিস যদি তুমি পড়ো ঠিক করে, তাহলে তোমার কিন্তু চাকরি পাওয়ার প্রবণতা বাড়বে। আর হতাশ হতে নেই, চাকরি পাওয়া কখনো হতাশ হতে নেই। যারা হতাশাগ্রস্ত, তাদের চাকরিতে গভর্নমেন্ট নেয় না, বিভিন্ন কায়দা করে ফেলে, এমন কিছু কোশ্চেন করে, তাতে হতাশা পেলে সেই কোশ্চেন সে ভুল করে। তাই যারা হতাশ, তাদেরকে গভর্নমেন্ট কিন্তু চাকরি দেয় না। কেন দেয় না বলো তো? হতাশ মানুষরা কখনোই কোনো শান্তিতে থাকতে পারে না। তাই জীবনে চলার পথে পজিটিভ পয়েন্ট, পজিটিভ চিন্তা, পজিটিভ চেতনা নিয়ে চলতে হয়। আর অন্যের ক্ষতি করার মানসিকতা কখনো রাখবে না। কারণ তুমি নিজেকে উন্নত করা শেখো, নিজের মধ্যে স্মার্টনেস তৈরি করো, নিজের মধ্যে কোয়ালিটি বিল্ড করো, নিজের মধ্যে ক্যারিশমা তৈরি করো, দেখবে তুমি এগিয়ে যাচ্ছ, অন্যরা পিছিয়ে এমনিই পড়ে যাবে। কাউকে তুমি থামাতে পারবে না, জগৎটা এমন যে কাউকে থামানো যায় না। তুমি এগোলে জগতের অনেকে ছোট হয়ে যাবে তোমার কাছে। তাই তুমি এমন পড়াশুনো করো, তোমার যাবতীয় পড়াশুনোর সিস্টেম তো আমরা প্রোভাইড করছি। তোমার একটা কাজ, ননস্টপ পড়াশুনো, ননস্টপ পড়াশুনো, রেগুলার বেসিস পড়াশুনো। যারা পড়তে চাও, তারা এগোতে চাও, তাদের যুদ্ধে জয়লাভ করা তোমাদের পক্ষে কিন্তু কোনো চাপ নয়। মানুষ যুদ্ধ একদিনই হয়, কিন্তু সেই মানুষটা যুদ্ধের জন্য কিন্তু রেগুলার চর্চা করতে হয়। দেখো, আমাদের ভারতবর্ষে লাস্ট কবে যুদ্ধ হয়েছে তুমি খেয়াল করে দেখো তো, বহু বছর আগে। আর কিন্তু তবু সেনাবাহিনী কিন্তু সমানভাবে কসরত করে যাচ্ছে, সমানভাবে কসরত করে যাচ্ছে। কেন? কোনোদিন যদি যুদ্ধ হয়, তখন এই মহড়াগুলো কিন্তু খুব কাজে লাগবে। তাই চাকরি পাওয়ার আগে এই যে ধারাবাহিক চেষ্টা, এগুলোই তোমায় চাকরি পাওয়াতে সাহায্য করবে। জীবনের পারফর্ম করার ক্যাপাবিলিটি এভাবেই তৈরি করতে হবে। কেউ তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে না। জগৎটা বড় স্বার্থপর। নিজের ফ্যামিলির মধ্যে দেখবে বিরাট বড় স্বার্থপরতা, নিজের ফ্যামিলির মধ্যে দেখবে তোমাকে কেউ করছে,
তো স্বামীর সঙ্গে স্ত্রী, স্ত্রীর সঙ্গে স্বামী, ছেলের সঙ্গে মেয়ে, মেয়ের সঙ্গে ছেলে, তারপরে দেখবে পাড়াপড়শিরা সবাই তোমাকে পেছন থেকে টান টান টেনে নামাতে চাইছে, কেউ তোমাকে সাহায্য করতে চাইছে না জগতে, কেউ নয়। সবাই কিন্তু মনে মনে তোমার প্রতি অনেকে হিংসাত্মক মনোভাব তৈরি করছে। তুমি হয়তো বুঝছো যে তোমার আপনজন জগতে নিজে যদি পারফর্ম করে এগিয়ে চলো, সেটাই হচ্ছে তোমার সেরা পারফর্ম। বাকিটা কিন্তু তুমি ভাবতে পারছো না। চারিদিকে যাদের সঙ্গে তুমি মিশছো, ঘুরছো, বেড়াচ্ছ, তারা তোমার কজন ভালো চায় খেয়াল করে দেখবে তো। ফ্যামিলিতে একদিন কাজ না করো, দেখবে তোমার প্রতি খারাপ ধারণা নেবে। এইসব অনেক ব্যাপার আছে যা না এই জীবনে বোঝানো মুশকিল। সেই মানুষটিই পারবে এটা, যে যদি আরে আজকে ক্লাস হবে কি না হবে ওসব আমার কাছে কেন জিজ্ঞেস করছো, অফিসে জিজ্ঞেস করো। আমি অত কিছু কি মনে রাখতে পারি বলো তো? আমার কাজ হচ্ছে পড়ানো, আমার কাজ পড়ানো, আমি কি করে বলবো সব বলো। ওকে চলো, পরে কথা হবে। তোমাদের ক্লাস কেমন লাগলো জানাবে। তোমাদের ভালোবাসা নিয়ে চলতে চায়, তোমাদের পথ চলা সাথে থাকতে চায়, তোমাদেরকে নিয়ে এগোতে চায় জীবন যুদ্ধে। এভাবেই আমরা সামনের দিকে চলবো। খুব ভালো থেকো, খুব ভালোবাসা নিয়েও এগিয়ে চলো। আর প্রতিটা মুহূর্তে নিজেদেরকে স্মার্ট তৈরি করো। এই তো জীবন, একটাই জীবন। নিজেকে একটু দেখি না, আমি হারিয়ে যাইনি, আমি ফুরিয়ে যাইনি, আমার মধ্যে সেই গতিশক্তি আছে, সেটা তো দেখাতে হবে জগৎকে, ব্যাস নিজের জন্য। চলো, খুব ভালো থেকো, পজিটিভ ভাইব নাও, মনের মধ্যে শান্তি রাখো, এগিয়ে চলো, করে দেখি, চেষ্টা করি, এরকম মনোভাব। আর প্রথমে হেরে গেলে তো হেরেই গেলাম, তাহলে আর জগতে কি। ঠিক আছে, ভালো থেকো, চিন্তা করো না। হ্যাঁ, বাই। ও তোমাদের পিডিএফটা এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। আমি পরের দিন এখান থেকে শুরু করবো আবার। ওকে চলো, ভালো থেকো, খুব ভালো থেকো, ভালোবাসা নিয়েও পজিটিভ চিন্তা করো, ভালো হবে সবার। ঠিক আছে, এগোনো যাবে, কোনো চিন্তা করো না। আর শোনো শোনো, আর একটা কথা বলি। হ্যাঁ, আমরা দুই একটা ক্লাস কিন্তু ইউটিউবে দিয়ে দিচ্ছি, তোমরা ওখানেও পারলে দেখে নিও। দুই একটা ক্লাস, এই যে এই ক্লাসটা হয়তো দুই একটা ক্লাস আমরা ইউটিউবে দিতে পারি, কারণ ইউটিউবে আমাদের চ্যানেল রয়েছে, কিছু আলাদা করে করা হয় না, দুই একটা দিতে পারি আমরা ওখানে ক্লাস। ঠিক আছে, কোনো কিছু মনে করবে না। বাই।